একজন সাধারণ মধ্যবিত্ত যে প্রতি পদে পদে হতো অবহেলার শিকার। সে স্বপ্ন দেখে একদিন বড়লোক হবে, কিন্তু এই স্বপ্ন পূরণের নেশায় সে এত বেশি বড়লোক হয়ে যায় যে ইন্ডিয়ার অর্থনীতিকে একদম দুমড়ে মুচড়ে ফেলে। সাধারণ মধ্যবিত্ত থেকে হয়ে ওঠে স্টক মার্কেটের কিং। সেই মানুষটির নাম হর্ষদ মেহতা, যাকে বলা হতো স্টক মার্কেটের বিগ বুল। একই সাথে তার নামটা উঠে আসে ভারতের সবচেয়ে বড় স্ক্যামের ইতিহাসেও। কিভাবে একজন সাধারণ মধ্যবিত্ত শেয়ার বাজারের রাজা হয়ে উঠেছিলেন, আর কিভাবেই বা সেই রাজত্ব ভেঙে চুরমার হয়ে গেল, সেই কাহিনী নিয়ে 2020 সালে রিলিজ পেয়েছিল স্ক্যাম 1992 সিরিজটি। এই সিরিজের এক্সপ্লেনেশনের মাধ্যমে আজকে হর্ষদ মেহতার জীবনের সত্য ঘটনাগুলো আপনাদের শোনাবো। তো আসুন শুরু করা যাক। এপ্রিল 22, 1992 সাল। বোম্বে শহরে হাজারো জটিলতার মাঝেও সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। এই স্বাভাবিক পরিবেশকে অস্বাভাবিক করতে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার অফিসে পা রাখে শারাদ বেল্লারি নামের একজন ব্যাংক কর্মচারী। সে টাইমস অফ ইন্ডিয়ার একজন এডিটরের সাথে দেখা করে। এই এডিটরের নাম ছিল সুচেতা দালাল। শারাদ সুচেতাকে জানায় এসবিআইতে খুব বড় ধরনের কোনো স্ক্যাম হয়েছে। ব্যাংকের ফান্ড থেকে 500 কোটি টাকা একদম গায়েব হয়ে গেছে, যেটার কোনো ব্যাংক রিসিট পর্যন্ত নেই। টাকার অ্যামাউন্ট শুনে সুচেতার এই ব্যাপারটা বেশ আজগুবে বলে মনে হয়। সে শারাদকে জিজ্ঞেস করে স্ক্যামটা কে করেছে। তখন শারাদ একটু ঘাবড়ে গিয়ে বলে এই স্ক্যামটা হর্ষদ মেহতা করেছে। হর্ষদ মেহতার নামটা শুনে সুচেতাও বেশ হকচকিয়ে যায়। এখন প্রশ্ন হলো, কে এই হর্ষদ মেহতা, যার নামটাই এতটা আতঙ্কের? হর্ষদ মেহতা 1992 সালে ইন্ডিয়ার সবচেয়ে বেশি ট্যাক্স পে করেছিল। 90-এর দশকের মতো ওরকম সময়েও হর্ষদের পার্সোনাল হোল্ডিং ছিল প্রায় 4000 কোটি টাকা, যা আজকের হিসাবে প্রায় 20,000 কোটি টাকার সমপরিমাণ। প্রথমে কিন্তু হর্ষদ মেহতা আর 5 জন সাধারণ মানুষের মতোই ছিল। ছোটবেলায় পড়াশোনায় তেমন ভালো না হলেও ক্রিকেটে সে খুব ট্যালেন্টেড ছিল। খুব ভালো স্পিনার ছিল সে। তাই অনেকেই ভাবত জাতীয় দলে না হোক, সে অন্তত একদিন রঞ্জি ট্রফিতে নিশ্চয়ই খেলবে। কিন্তু বাবা কাপড়ের বিজনেসে লস খাওয়ায় পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে হর্ষদের ঘাড়ে। সে যখন যে কাজ পেত সেই কাজই লেগে পড়ত। 600 টাকা বেতনের কেরানির চাকরি থেকে শুরু করে প্লাস্টিক, সিমেন্ট, ডায়মন্ড বিক্রি পর্যন্ত সব ধরনের কাজই তাকে করতে হয়েছে। এরই মধ্যে আবার হর্ষদ তার প্রেমিকা জ্যোতিকে বিয়ে করে ফেলে। ফলে তার দায়িত্ব আরও বেড়ে যায়। অভাবের সংসার। একটা বাড়িতে দুটো মাত্র ঘর। এক ঘরে হর্ষদ আর জ্যোতি থাকত, অন্য ঘরে বাবা মা আর ছোট ভাই আশ্বিন থাকত। এই অভাব অনটন হর্ষদের আর ভালো লাগছিল না। সে একদিন রাতে আশ্বিনের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে। হর্ষদ আশ্বিনকে বলে সে শেয়ার মার্কেটে নামতে চায়। আশ্বিন তাকে সাবধান করে দেয়, এটা খুব রিস্কি একটা সেক্টর, এর মধ্যে না ঢোকাই ভালো। কিন্তু হর্ষদ বলে রিস্ক না নিলে ভালোবাসা জুটবে না, রিস্ক আছে তো ভালোবাসা আছে। এই ডায়লগ মেরে হর্ষদ সিদ্ধান্ত নিয়ে নেয় সে শেয়ার মার্কেটে নামবেই। তো এই জন্য সে প্রথমে আম্বালাল নামের একজন লোকের কাছে যায়, যার স্টক এক্সচেঞ্জের ব্যবসা ছিল। হর্ষদ কাজ শেখার জন্য তার কাছে চাকরি চাইছিল, কিন্তু আম্বালাল নতুন কাউকে কাজে রাখার ব্যাপারে আগ্রহী ছিল না। তবুও হর্ষদ বেশি জোরাজুরি শুরু করায় সে হর্ষদের ক্যাপাবিলিটি বোঝার জন্য একটা পরীক্ষা নেয়। আম্বালাল হর্ষদকে এক নাগারে 10টা খাবারের নাম বলে। এরপরে খাবারগুলো একটা নম্বরে ফোন দিয়ে অর্ডার দিতে বলে। হর্ষদ একবার শুনেই খাবারের ঠিকঠাক নাম বলে দিতে পারে। এতেই আম্বালাল বুঝে যায় হর্ষদ এই লাইনে পারফেক্ট। সে হর্ষদকে পরের দিন ভূষণ নামের একজনের সাথে দেখা করতে বলে। ভূষণ এই লাইনে দক্ষ লোক, সে হর্ষদকে কাজ বুঝিয়ে দেবে। তো পরের দিন হর্ষদ বোম্বে স্টক এক্সচেঞ্জ মার্কেটের সামনে ভূষণের সাথে দেখা করে। এ সময় সে একজন লোককে গাড়ি থেকে নামতে দেখতে পায়। লোকটাকে দেখেই অনেকে ভিড় জমায় এবং তোষামত শুরু করে। ভূষণ বলে এই লোকটার নাম মানু মন্দ্রা, তবে মার্কেটে তাকে ব্ল্যাক কোবরা বলা হয়। এই মার্কেটের সবচেয়ে বড় মান্দরিয়া হলো মানু মন্দ্রা। মান্দরিয়া মূলত তাদেরকেই বলে যারা মার্কেটকে সবসময় মন্দা মানে লসের দিকে নামিয়ে রাখে। যখন কোনো স্টকের প্রাইস বেড়ে যায় তখন মানু মন্দ্রা স্টককে টেনে নিচের দিকে নামিয়ে রাখে। ইংরেজিতে এটাকে বেয়ার বলা হয়। স্টক নিচের দিকে থাকলে তবেই মানু মন্দ্রার লাভ হয়। যাই হোক, এরপরে হর্ষদের প্রণব নামের একজন স্টক হোল্ডারের সাথে দেখা হয়। প্রণব খুবই মোডি এবং স্বার্থপর টাইপের লোক। ভূষণ প্রণবের সাথে হর্ষদকে পরিচয় করিয়ে দেয়। হর্ষদকে কিছু টিপস দিতে বলে, কিন্তু প্রণব বলে সে টাকা ছাড়া নিজের বাপকেও টিপস দেয় না। এই বলে সে চলে যায়। প্রণব চলে যাওয়ার পরে ভূষণ হর্ষদকে বলে প্রণব সবসময় স্টক প্রাইস উপরের দিকে রাখার চেষ্টা করে, আর স্টক প্রাইস উপরের দিকে থাকলে তবেই তার লাভ হয়। ইংরেজিতে এটাকে বুল বলা হয়। সে হর্ষদকে বেয়ার আর বুলের ব্যাপারে বুঝিয়ে দেয়। এছাড়া সে বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারেও শিখিয়ে দেয়, যেগুলোকে বুঝে শেয়ার কিনতে বা বেচতে হয়। তো প্রাথমিক জ্ঞান নিয়ে হর্ষদ তার প্রথম দিনের জবারের কাজ শুরু করে। প্রথম দিনে 25,000 শেয়ার বিক্রি করে সে আম্বালালের সাথে দেখা করে।
কিন্তু আম্বালাল তার উপরে বেশ রেগেছিল, কারণ হার্ষাদ 25,000-এর শেয়ার বিক্রি করলেও ডিলার বলেছে তারা 23,000-এর শেয়ার কিনেছে, তাই 2,000 টাকার শেয়ারের কোনো হিসাব না থাকায় এই টাকাটা লস হয়েছে। হার্ষাদ নিজের ভুল স্বীকার করে টাকাটা তার বেতন থেকে কেটে নিতে বলে। এটা শুনে আম্বালাল হেসে বলে সে হার্ষাদকে কোনো চাকরি ফাকরি দেয়নি যে তাকে বেতন দেবে। এখানে শেয়ার বিক্রি করে যদি লাভ হয় তবেই জবাররা কমিশন পায়। অবশ্য হার্ষাদ ভুল করার পরেও আম্বালাল তাকে আবারও চান্স দেয়, কারণ প্রথম দিনই 25,000 টাকার শেয়ার বিক্রি করা মোটেও সহজ কথা না। যাই হোক, এরপর থেকে হার্ষাদ তার কাজে ফুল দমে লেগে পড়ে এবং 1 বছরের মাঝেই সে সেরা জবারে পরিণত হয়। তো হার্ষাদ ইদানিং খেয়াল করছিল প্রিমিয়ার অটো শেয়ার প্রচুর বিক্রি হচ্ছিল। কারণটা সে পত্রিকার নিউজ দেখে 2 দিন পরে জানতে পারে প্রিমিয়ার অটো গাড়ির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, আর এই নিউজটা ভেতরের কেউ আগেই লিক করে দিয়েছিল। তাই যারা শেয়ার কিনেছে তারা এখন লাভবান হয়ে যাবে। ভূষণ বলে এটাকে ইনসাইড ট্রেডিং বলা হয়। ইন্ডিয়াতে এটা ইলিগ্যাল, তবে হার্ষাদের এই ব্যাপারটার প্রতি বেশ আগ্রহ জন্মায়। সে কাউকে হাত করার জন্য প্রিমিয়ার অটোর অফিসে যায়। সেখানে গিয়ে দেখে শ্রমিকেরা ধর্মঘট করছে। সেখান থেকে জানতে পারে এই শ্রমিকেরা ডাক্তার শাটাম নামের একজনের নির্দেশে সবকিছু করে। তাই হার্ষাদ ডাক্তারের সাথে দেখা করে এবং তার সাথে একটা ডিল করে। সে ডাক্তারকে বোঝায় কোম্পানির শেয়ারের দাম যাই হোক তাতে মালিক পক্ষ ফায়দা লুটে নেয়, এতে শ্রমিকের কোনো লাভ হয় না। তাই ডাক্তার যদি ভেতরের ভালো মন্দের খবর হার্ষাদকে দেয় তাহলে সে লাভের একটা পার্সেন্টেজ শ্রমিকদের দেবে। এটা শুনে ডাক্তার তার সাথে ডিলে রাজি হয়ে যায়। এরপর থেকে হার্ষাদ কোম্পানির সিচুয়েশন বুঝে শেয়ার কেনাবেচা শুরু করে দেয়। ফলে শেয়ারের দাম কমুক বা বাড়ুক সে 2 জায়গা থেকেই সমানে লাভ করতে থাকে। এভাবে সে আরও কয়েকটা কোম্পানিকে হাত করে নেয় এবং লাভের কমিশন আরও বাড়তে থাকে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে হার্ষাদ রিয়ালাইজ করে লাভের প্রায় পুরোটা অংশই আম্বালালের পকেটে চলে যায়। তাদের ভাগে শুধু অল্প কিছু কমিশনই জোটে। তাই হার্ষাদ চাকরি ছেড়ে দিয়ে নিজের ট্রেডিং অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নেয়। তো হার্ষাদ ভাইকে সাথে নিয়ে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলে ফেলে। হার্ষাদ প্রথমে আলোয়ার ফার্মা কোম্পানিটাকে টার্গেট করে। এবার সে নতুন একটা প্ল্যান বানায়। সে প্রথমে এই কোম্পানির যতটা পারা যায় শেয়ার কিনে নেবে, তারপরে জবারদের মধ্যে একটা গুজব ছড়িয়ে দিয়ে এই কোম্পানির শেয়ার কিনতে উৎসাহ দেবে। এরপরে যখন এর দাম বেড়ে যাবে তখন চট করে শেয়ারগুলো বিক্রি করে দেবে। তো এই কোম্পানির শেয়ারের দাম ছিল মাত্র 5 টাকা। সে এখানকার 40,000 টাকার শেয়ার কিনতে চাইছিল, কিন্তু তাদের 2 ভাই মিলে 20,000 টাকার ফান্ড ছিল। তাই বাকি 20,000 টাকার জন্য হার্ষাদ প্রণবের সাথে দেখা করে। প্রণবের এসব ছোটোখাটো শেয়ারের প্রতি আগ্রহ ছিল না, তবুও হার্ষাদের কথার ছলে সে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। এরপরই ঘটে তুলকালাম কাণ্ড। হার্ষাদের প্ল্যান পুরো সাকসেস হয় এবং শেয়ারের দাম 5 টাকা থেকে 20 টাকায় উঠে যায়, আর এভাবে তারা কয়েক গুণ লাভ করে ফেলে। এরপর থেকে প্রণব আর হার্ষাদ 50-50 শেয়ারে একসাথে ট্রেডিং শুরু করে দেয়। অল্প সময়ের ভেতরই হার্ষাদ অনেক টাকা ইনকাম করে ফেলে এবং ঝকঝকে নতুন একটা গাড়ি থেকে বোম্বে স্টক এক্সচেঞ্জের সামনে নামে। কিন্তু এই দিনই হার্ষাদ সবচেয়ে বড় ধাক্কাটা খায়। আজকে শেয়ার মার্কেটের লাস্ট 30 মিনিটে পুরো গেমটাই চেঞ্জ হয়ে যায়। অজয় কেডিয়া নামের একজন মার্কেটে 3.5 লাখ রিলায়েন্স শেয়ার ছাড়ে, যার ফলে শেয়ার মার্কেট ক্র্যাশ হয়ে যায় এবং হার্ষাদের 10 লাখ টাকা লস হয়ে যায়। এই মার্কেট ক্র্যাশের পরে হার্ষাদ এবং তার ভাই আবারও পথে বসে যায়। তাদের সংসারে আবারও কষ্ট দুর্দশা ফিরে আসে। সংসার সামলাতে আশ্বিনের স্ত্রী পার্লারে চাকরি নেয়। পুরো সংসার কোনো রকমে আশ্বিনের বইয়ের ইনকামে চলতো। এর মধ্যে আশ্বিনের শ্রীলঙ্কায় একটা চাকরি হয়ে যায়, কিন্তু স্ত্রীর পরামর্শে সে দেশেই হার্ষাদের পাশে থাকার সিদ্ধান্ত নেয়। এদিকে হার্ষাদ 10 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা গাড়ি বিক্রি করে পরিশোধ করেছিল। বাকি 7 লাখ টাকা শোধ করতে না পেরে হার্ষাদ, আশ্বিন আর তাদের বাবা সুরেশ নামের একজন ব্রোকারের কাছে যায়। তারা বাড়ির সব গহনা সুরেশকে দিয়ে অনুরোধ করে হার্ষাদের ট্রেডিং অ্যাকাউন্টটা আবারও খুলে দেওয়ার জন্য, কিন্তু সে এইসব গহনাগাটি অ্যাকসেপ্ট না করে বলে হার্ষাদ পুরো টাকা পরিশোধ করার পরেই ট্রেডিং অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। তাই হতাশ হয়ে তারা ফিরে আসে। সেদিন রাতেই আবার আরেক অঘটন ঘটে যায়। অতিরিক্ত দুশ্চিন্তায় হার্ষাদের বাবা হার্ট অ্যাটাকে মরে যায়। এত কিছুর পরও হার্ষাদ স্টক মার্কেটে যাওয়া ছাড়ে না। একদিন সে আর আশ্বিন মার্কেটে বসে নিজেদের দুর্দশা নিয়ে কথা বলছিল। তখন বিকাশ নামের একজন এসে হার্ষাদকে ধন্যবাদ জানায়। কিছুদিন আগে হার্ষাদ তাকে একটা কোম্পানির শেয়ারের ব্যাপারে টিপস দিয়েছিল। তো সেই কোম্পানির শেয়ার কিনে বিকাশ অনেক লাভ করতে পেরেছে। বিকাশের কথা শুনে হার্ষাদের মাথায় নতুন প্ল্যান আসে। সে একটা কনসালটেন্সি ফার্ম খোলার সিদ্ধান্ত নেয়। তারা ক্লায়েন্টদের শেয়ারের ব্যাপারে পরামর্শ দিয়ে লাভ করিয়ে দেবে, বিনিময়ে লাভের একটা পার্সেন্টেজ তারাও পাবে। তো তারা গ্রোমোর নামের একটা কনসালটেন্সি ফার্ম খুলে ফেলে। ফার্ম খোলার পরে তারা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ধ্রুবর কাছে যায় এবং তাদের কাছে ইনভেস্ট করতে বলে। কিন্তু মার্কেটের নতুন কোনো কোম্পানিতে কেউই ইনভেস্ট করতে চাইবে না, এটাই স্বাভাবিক। তখন আশ্বিন বলে
তাদের একজন ক্লায়েন্ট অলরেডি 4.5 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছে। এটা শুনে ধ্রুব 1 লাখ টাকা ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। বাইরে এসে হর্ষদ আশ্বিনকে জিজ্ঞেস করে 4.5 লাখ টাকা আবার কে ইনভেস্ট করলো। আশ্বিন জানায় এটা তার শ্বশুরের পেনশনের টাকা, এই টাকাও তারা ইনভেস্ট করে দেবে। যাই হোক, টাকা নিয়ে তারা ব্রোকার সুরেশের কাছে যায় এবং নতুন ফার্মের কথা বলে আবারও নিজেদের ট্রেডিং অ্যাকাউন্ট চালু করে নেয়। সেই সাথে সুরেশ তাদের সাব ব্রোকারও বানিয়ে দেয়। তো এইসব কার্যক্রম পরিচালনার জন্য তো একটা অফিসের প্রয়োজন, এই জন্য তারা তাদের বাবার পুরনো অফিসটা আবারও ভাড়া নেয়। 1982 সালের অগস্ট মাসে তারা আবারও নিজেদের ভাগ্য বদলানোর খেলায় নেমে পড়ে। তো একদিন হর্ষদ খুব উৎসুক হয়ে একটা পত্রিকা হাতে বাড়ি ফেরে। সে আশ্বিনকে বলে পৃথিবীতে সবচেয়ে বেশি চা রপ্তানি হয় আফ্রিকা থেকে, এর পরের স্থানে আছে শ্রীলঙ্কা, 3 নম্বরে চীন এবং ভারত আছে 4র্থ স্থানে। কিন্তু এই বছর আফ্রিকাতে অসময়ে বৃষ্টিপাত হওয়ায় চায়ের উৎপাদন কমে গিয়েছে, তাই চাহিদা অনুযায়ী আফ্রিকা চায়ের যোগান দিতে পারবে না। এই জন্য ঘাটতি পূরণে এবার ইন্ডিয়া থেকে দ্বিগুণ পরিমাণ চায়ের রপ্তানি হবে। তার মানে চায়ের কোম্পানিগুলোর শেয়ার প্রাইসও বেড়ে যাবে, অর্থাৎ তাদের এবার চায়ের কোম্পানিগুলোর উপরে ইনভেস্ট করা উচিত। তো ইনভেস্টের জন্য তারা ক্লায়েন্ট খুঁজতে শুরু করে, কিন্তু এইসব খুচরো ক্লায়েন্টদের ইনভেস্টে তারা বেশি কমিশন পাবে না। এই জন্য হর্ষদ প্রণবের কাছে গিয়ে কিছু কর্পোরেট ক্লায়েন্টদের সাথে দেখা করিয়ে দেওয়ার অনুরোধ করে। প্রণব হর্ষদের সাথে কয়েকজনের দেখা করিয়ে দেয়, তারাও হর্ষদের প্ল্যানে মুগ্ধ হয়ে মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করে দেয়। হর্ষদের ভাগ্যের চাকা আবারও ঘুরতে শুরু করে। এদিকে ঠিক একই সময়ে ফরচুন ম্যাগাজিনে ফাইন্যান্সিয়াল রিপোর্টার হিসেবে ইন্টারভিউ দিতে আসে সুচেতা দালাল। সে বোম্বে স্টক মার্কেটের একজন সাংবাদিক হিসেবে জয়েন করে। দেবাশিস নামের একজন সহকর্মী সুচেতাকে নিয়ে স্টক মার্কেটের অফিসে আসে এখানকার সবকিছু বুঝিয়ে দেবার জন্য। তারা যখন সিঁড়ি দিয়ে উঠছিল, একই সময় হর্ষদ আর আশ্বিনও তাদের পাশ দিয়ে সিঁড়ি থেকে নেমে আসে। কে জানতো এই মেয়েটি একদিন হর্ষদ মেহতার ঘুম হারাম করে দেবে। যাই হোক, হর্ষদ এবার যত বড় খেলায় নেমেছিল তাতে তার আর আশ্বিনের পক্ষে সবকিছু সামলানো পসিবল ছিল না। তাদের একজন অভিজ্ঞ লোকের প্রয়োজন ছিল। তখন হর্ষদের ভূষণের কথা মনে পড়ে। সে ভূষণের সাথে দেখা করে এবং তাকেও নিজের কোম্পানিতে টেনে নেয়। এরপরে ফুলদমে নিজেদের কাজ শুরু করে দেয়। হর্ষদ এভাবে ভালোই প্রফিট কামাচ্ছিল, কিন্তু তার লক্ষ্য ছিল অনেক বড়। সে পুরো স্টক মার্কেটের নিয়ন্ত্রণ নিতে চাইছিল, কিন্তু তখনও স্টক মার্কেটের নিয়ন্ত্রণ ব্ল্যাক কোবরা মানে মানু মুন্দ্রার হাতে ছিল। সে যে কোনো সময় শেয়ারের প্রাইস কমিয়ে বা বাড়িয়ে ফেলতে পারত। অনেক বড় বড় কোম্পানিও মানু মুন্দ্রার ডিসিশনের ওপরে নির্ভর করে থাকত। তাই হর্ষদ এবার মানু মুন্দ্রার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার লক্ষ্য নিয়ে এগোতে শুরু করে। এভাবে 2 বছর কেটে যায়। সেদিন ছিল 31 অক্টোবর 1984 সাল। রেডিওর একটা নিউজে পুরো দেশের মানুষ স্তব্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মারা গিয়েছে, এখন তার ছেলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হবে। এই নিউজের পরে দেশে দাঙ্গা হাঙ্গামা বেড়ে যায়। মানু মুন্দ্রা এই সিচুয়েশনের ফায়দা নিয়ে স্টক মার্কেটকে একদম নিচের দিকে নামিয়ে নেওয়ার প্ল্যান করে। সে তার পার্টনারদের সব শেয়ার বিক্রি করে দিতে বলে, কিন্তু শুধুমাত্র হর্ষদই অন্যদের চেয়ে বিকল্প চিন্তা করছিল। সে শেয়ার বিক্রির বদলে তেলের কোম্পানিগুলোর শেয়ার কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে লজিক দেখায়, গাড়ি চালাতেও তেল লাগে, আবার গাড়ি পোড়াতেও তেল লাগে, তাই অন্য সব কিছুর প্রয়োজন কমে গেলেও তেলের প্রয়োজন কমবে না, তাই তেলের উপরে ইনভেস্ট করা লাভজনক হবে। কিন্তু তার এই প্ল্যানে পানি ঢেলে দেয় মানু মুন্দ্রা। সে সমস্ত ইনরোল একসাথে বেচে দেয়। নিউজটা পেয়ে হর্ষদ একটু বিচলিত হয়ে পড়ে, তবে সে মুহূর্তেই আবার পরিস্থিতি সামলে নেয়। সে মারাত্মক রিস্ক নিয়ে তার সমস্ত ক্লায়েন্টদের পরামর্শ দেয় তারা যতগুলো ইনরোল শেয়ার পাবে সবগুলো যেন কিনে নেয়। এভাবে মার্কেট ক্লোজ হবার ঠিক আগ মুহূর্তে জবারদের দিয়ে হর্ষদ সমস্ত ইনরোল শেয়ার উঠিয়ে নেয়। ফলে লাস্ট মুহূর্তে মার্কেটের ক্র্যাশ হওয়া থেকে হর্ষদ বাঁচিয়ে নেয়। সেই সাথে ক্লায়েন্টদেরকে সে 60 থেকে 70% রিটার্নও দেয়। ফলে হর্ষদের নাম আরও বেশি ছড়িয়ে পড়ে। হর্ষদের কথা মানু মুন্দ্রার কানে গিয়েও পৌঁছায়। সে হর্ষদের নামটাকে ভালো মতো মনে রাখে এবং প্রতিশোধের খাতায় লিখে রাখে। যাই হোক, এই ঘটনার পরে 16 মাস কেটে যায়। সেদিন ছিল 28 ফেব্রুয়ারি 1986 সাল। অর্থমন্ত্রী সংসদে আগামী বছরের বাজেট পেশ করে। হর্ষদ গত 16 মাস ধরে কোনো প্ল্যান ছাড়াই সমানে শেয়ার কিনে রেখেছে। তার সরকারের দেওয়া প্রতিশ্রুতির উপরে ভরসা ছিল, কিন্তু প্রতিশ্রুতি মতো কোনো কিছুই ঘটে না। বাজেটে ঘাটতি দেখা যাওয়ায় শেয়ারের দামও আর বাড়ে না। তাই হর্ষদ এবার চিন্তিত হয়ে পড়ে, আর এই সুযোগটাই মানু মুন্দ্রা গ্রহণ করে। সে হর্ষদের ফেভারিট একটা স্টককে টার্গেট করার পাশাপাশি তার ক্যারিয়ারও নষ্ট করার ষড়যন্ত্রে লেগে পড়ে। সে তার লোকদের নির্দেশ দেয় তারা যেন মার্কেটে গুজব ছড়িয়ে দেয় হর্ষদের 1 কোটি টাকা লস হয়ে গেছে। এতে হর্ষদের ক্লায়েন্টরা ভয়ে তাদের ধরে রাখা শেয়ারগুলো বিক্রি করে দেবে আর ভয়াবহ দরপতন ঘটবে। ফলে হর্ষদের রেপুটেশন খারাপ হয়ে যাবে। শেয়ার আর নাম দুটোই যখন তলানিতে চলে যাবে তখন হর্ষদ স্টক মার্কেট থেকে একদম ছিটকে পড়বে।
কিন্তু হার্ষাদ তো লম্বা রেসের ঘোড়া ছিল। সে এই নিউজটা একজন ইনফর্মারের কাছ থেকে আগেই পেয়ে যায়। তাই নিজের সুনাম বাঁচিয়ে রাখতে সে পাল্টা প্ল্যান খাটায়। হার্ষাদ তার ক্লায়েন্টদের সমস্ত ডিউ নিজের পকেট থেকে ডেডলাইনের 14 দিন আগেই পে করে দেয়। আর এই কথাটা সে স্টক মার্কেটের অলিগুলি থেকে শুরু করে নিউজ পেপার, বিলবোর্ড সব জায়গায় ছড়িয়ে দেয়। হার্ষাদ মেহতার নাম সবার মুখে মুখে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আর এভাবে সে মানু মুন্দ্রার ষড়যন্ত্রকে রুখে দেয়। ফলে মানু মুন্দ্রাও আরও বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে, যার অর্থ একটাই, অবশেষে হার্ষাদ মানু মুন্দ্রার যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পেরেছে। হার্ষাদ তো এবারের মতো নিজের সুনাম বাঁচিয়ে নেয় ঠিকই, কিন্তু সে বুঝতে পারে এভাবে নিজের পকেটের টাকা খরচ করে বেশি দিন সে মার্কেটে টিকতে পারবে না। তাই সে এবার বড় কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ইনভেস্টমেন্ট পাওয়ার চেষ্টা করে। সে এই জন্য ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের কাছে প্রপোজাল নিয়ে যায়, কিন্তু চেয়ারম্যান অনেক সৎ ছিল, তাই সে হার্ষাদকে ইনভেস্ট করবে না বলে জানিয়ে দেয়। তো হতাশ হয়ে হার্ষাদ প্রণবের সাথে একটা পার্টিতে যায়। সেখানে গিয়ে তার অজয় কেডিয়ার সাথে দেখা হয়ে যায়। এই অজয় কেডিয়ার জন্যই হার্ষাদের 10 লাখ টাকার শেয়ার লস হয়ে গিয়েছিল এবং সে পথে বসে গিয়েছিল। হার্ষাদ অজয় কেডিয়ার সাথে ভাব জমানোর চেষ্টা করে, কিন্তু অজয় তাকে একদমই পাত্তা দেয় না। এমনকি হার্ষাদের বিজনেস কার্ডটাও সে ফেলে দেয়। এটা হার্ষাদের ইগোকে চরমভাবে আঘাত করে। হার্ষাদ প্রণবকে জিজ্ঞেস করে, এই লোকটার এত ভাব কেন? প্রণব বলে, অজয়েরা বাবা দাদাদের আমল থেকে শেয়ার মার্কেটে বিজনেস করছে। সে একসাথে 4টা কোম্পানি চালায়। শেয়ার মার্কেট আর মানি মার্কেট দুটোই অজয়ের কন্ট্রোলে। এই মানি মার্কেট শব্দটার সাথে হার্ষাদ পরিচিত ছিল না। সে প্রণবকে মানি মার্কেটের ব্যাপারে জিজ্ঞেস করলে প্রণব জানায়, মানি মার্কেটে শেয়ার মার্কেটের চেয়েও বেশি টাকা লেনদেন হয়। শেয়ার মার্কেটে একদিনে 10,000 কোটি টাকা লেনদেন হলে মানি মার্কেটে 2 লাখ কোটি টাকা লেনদেন হয়। হার্ষাদের এবার মানি মার্কেটের দিকে নজর পড়ে। সেও এবার এই লাইনে নামার জন্য উঠে পড়ে লাগে। সে এটার ব্যাপারে বিস্তর পড়াশোনা করে এবং এরপরে অফিসের সব স্টাফদেরও এটার ব্যাপারে বুঝিয়ে দেয়। যেমন মানি মার্কেটে গভর্নমেন্ট সিকিউরিটিস, বন্ড, ইউনিট এসবের লেনদেন হয়। সহজ কথায় কোনো ব্যাংকের যদি টাকার প্রয়োজন হয় তাহলে অন্য ব্যাংক থেকে সেই টাকা লোন হিসেবে নিতে হলে অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়, যেটাকে এসডিএল বলা হয়। এই প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ, কিন্তু ব্যাংকগুলো যদি একজন ব্রোকারের মাধ্যমে ব্যাংক রিসিট বা বিআর দিয়ে এই কাজটা করে তাহলে লোন দেওয়া নেওয়া অনেক ইজি হয়ে যায়। মানে ধরেন আমি একজন ব্রোকার, এখন অগ্রণী ব্যাংকের ফান্ডে টাকা কমে গিয়েছে, তাই তারা সোনালী ব্যাংক থেকে কিছু টাকা লোন নিতে চায়, কিন্তু ব্যাংক থেকে ব্যাংকে লোন দেওয়া নেওয়া আইনে নিষিদ্ধ। এক্ষেত্রে সোনালী ব্যাংক একটা ব্যাংক রিসিট সহ টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এর ঠিক 14 দিন পরে আমি এই টাকাটা আবার অগ্রণী ব্যাংকে পাঠিয়ে দেব। পরবর্তীতে অগ্রণী ব্যাংক টাকা পরিশোধ করার জন্য আবার সেম প্রসেস ইউজ করবে। আর এখানে এই ট্রানজ্যাকশনের জন্য আমিও কিছু টাকা কমিশন পাবো। যদিও মূল প্রসেসটা আরেকটু জটিল, আমি সহজ করে বুঝিয়ে বললাম আর কি। যাই হোক, ক্লায়েন্টের খোঁজে হার্ষাদ প্রথমে সিটি ব্যাংকের হেড অফিসে গিয়ে ব্যাংকের চেয়ারম্যান তিয়াগীর সাথে দেখা করে, কিন্তু সিটি ব্যাংক অলরেডি অজয়ের মাধ্যমে বিআর ট্রানজ্যাকশন করত। তাছাড়া হার্ষাদ এই লাইনে একদম নতুন ছিল, এই জন্য তারা হার্ষাদকে একদম রিজেক্ট করে দেয়। এরপরে হার্ষাদ ব্যাংক অফ আমেরিকায় গিয়ে যোগাযোগ করে। সে ওখানে গিয়ে কোষাগার প্রধান নীরাজ চোপড়ার সাথে দেখা করতে চায়, কিন্তু নীরাজের আজ মাদ্রাজে যাওয়ার কথা, তাই সে অফিসে নেই। এই জন্য হার্ষাদ নীরাজের সেম প্লেনে পাশের সিটের টিকিট বুক করে এবং প্লেনের ভেতরেই নীরাজের সাথে দেখা করে। নীরাজের কাছে শোনা যায় এখানকার সব ব্যাংক সিটি ব্যাংকের ওপরে ক্ষিপ্ত, কারণ ওরা একচেটিয়াভাবে মানি মার্কেটে রাজত্ব করছে। তাদের এই রাজত্ব ভাঙার জন্য নীরাজ হার্ষাদের সাথে হাত মেলায়। এরপরে তারা গ্রিনলে ব্যাংকেও নিজেদের দলে টেনে নেয়। হার্ষাদ বলে সে এখানকার সমস্ত ছোট ছোট ব্যাংককে এক জায়গায় করে একটা বড় নেটওয়ার্ক তৈরি করবে, কিন্তু সিটি ব্যাংকের সাথে টক্কর দেওয়ার জন্য তার আরও বড় কোনো ব্যাংকের ফেভার লাগবে। তাই সে এসবিআই ব্যাংকে প্রপোজাল নিয়ে যায়। এসবিআই ব্যাংকও সিটি ব্যাংকের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য হার্ষাদের সাথে হাত মেলায়। এভাবে হার্ষাদ ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশন করে ভালোই কামাতে শুরু করে। কিন্তু এরই মধ্যে তার মাথায় আবার নতুন প্ল্যান আসে। সে আবারও শেয়ার মার্কেটে নামার সিদ্ধান্ত নেয়। কোনো ব্যাংক হার্ষাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরে মোটামুটি 14 দিন সময় থাকতো এই টাকা রিটার্ন করার জন্য। তো হার্ষাদ ভাবে এই টাকাগুলো অ্যাকাউন্টে শুধু শুধু ফেলে না রেখে সে এগুলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে। যদিও এটা সাংঘাতিক রিস্কি কাজ, তবুও হার্ষাদ ব্যাংকের টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শুরু করে। আর এবার তো হার্ষাদের টাকার কোনো কমতি ছিল না, টাকার পুরো গোডাউন তার কাছে পড়েছিল। আর সেই টাকা দিয়ে সে যে কোনো কোম্পানির শেয়ারকে উপরে তুলে দিতে পারত। আর এভাবে সে বিপুল পরিমাণ টাকা কামিয়ে নিতে শুরু করে। হার্ষাদের এই উন্নতি দেখে সিটি ব্যাংকের তিয়াগী আর অজয় ঘাবড়ে যায়। তারা হার্ষাদকে যেভাবেই হোক আটকানোর প্ল্যান করে। এদিকে হার্ষাদের কাছে একটা ডিল আসে। স্টেন চার্টের 200 কোটি টাকার সিকিউরিটিস লাগবে।
কিন্তু এখানকার কোনো ব্যাংকের ভোল্টে এত পরিমাণ টাকা ছিল না। তবুও হার্ষাদ একটা প্ল্যান বের করে ফেলে। সে কারাজ ব্যাংককে টার্গেট করে, কারণ এই ব্যাংকের মন্দদশা চলছিল। তাদের নিজেদের কর্মচারীদের বেতন দেওয়ারও টাকা ছিল না। তাই ব্যাংক মালিকের কাছে হার্ষাদ একটা প্রপোজাল রাখে। কারাজ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার নামে একটা 200 কোটির বিআর ইস্যু করে দেবে। তো এই বিআর শো করলে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক কারাজ ব্যাংকের নামে 200 কোটি টাকা পাঠিয়ে দেবে। এর 14 দিন পরে কোনো ঝামেলা ছাড়াই হার্ষাদ আবারও স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে 200 কোটি টাকা রিটার্ন করে দেবে। মাঝখান থেকে কমিশন হিসেবে কারাজ ব্যাংকে হার্ষাদ 4 কোটি টাকা কমিশন দেবে। যেহেতু ফলস বিআর ইস্যু করা বড়সড় একটা ক্রাইম, তাই কারাজ ব্যাংক প্রথমে এটা করতে চায় না, কিন্তু কমিশনের কথা চিন্তা করে সে রাজি হয়ে যায়। কিন্তু হার্ষাদের এই বেপরোয়াভাবে সব ব্যাংকের ট্রানজ্যাকশনকে কন্ট্রোল করার কারণে ইন্ডিয়ার ইকোনমিতে ধস নেমে আসে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের গভর্নর কয়েকটি ব্যাংকের ট্রানজ্যাকশনে দুর্নীতির গন্ধ খুঁজে পায়। তাই 5টা ব্যাংককে তারা টার্গেটে নিয়ে এসে ইন্সপেকশন করার সিদ্ধান্ত নেয়। এই তথ্যটা তারা গোপন রাখার চেষ্টা করে। তবুও কথাটা সোর্সের মাধ্যমে সুচেতার কানে গিয়ে পৌঁছায়। সুচেতা তখন নতুন নতুন দ্য টাইমস অফ ইন্ডিয়াতে জয়েন করেছিল, তাই এই নিউজটা তার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে আরবিআই বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। এই জন্য তারা পাবলিকলি কিছু নীতিমালা প্রণয়ন করে, যেমন এখন থেকে কোনো ব্যাংক ব্রোকারের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে না। তাছাড়া মার্কেটের ভ্যালুর সাথে সামঞ্জস্যতা রেখেই ব্যাংকগুলোকে ট্রানজ্যাকশন করতে হবে। এই নীতিমালার কারণে ব্যাংকগুলো বেশ সমস্যায় পড়ে যায়। তবুও হার্ষাদ এই পরিস্থিতি থেকে বের হবার একটা উপায় বের করে ফেলে। সে রিকো ব্যাংকের চেয়ারম্যানের সাথে দেখা করে এবং তাকে লোন হিসেবে টাকা দেওয়ার জন্য বলে। কিন্তু ব্যাংকের ভোল্টে লোন দেওয়ার মতো টাকা ছিল না। তাই হার্ষাদ বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে, তাদেরকে অতিরিক্ত সুদের লোভ দেখিয়ে সব টাকা রিকো ব্যাংকে জমা করতে বলে। এতে রিকো ব্যাংকের রিজার্ভ বাড়তে শুরু করে, আর সেখান থেকে লোন নিয়ে হার্ষাদ শেয়ার মার্কেট কাঁপাতে থাকে। কিন্তু এভাবে চলতে থাকলে সে আরবিআইয়ের নজরে পড়ে যাবে। তাই সে এবার বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে ডিল নিয়ে যায়। সেই সব দপ্তরে সরকারি ফান্ড পড়েছিল। হার্ষাদ সরকারি টাকাগুলো ব্যাংকে চড়া সুদের লোভ দেখিয়ে রাখার জন্য কনভিন্স করে ফেলে, আর এভাবে হার্ষাদের ফান্ড আরও বাড়তে থাকে। এখন আর কেউ কল্পনাও করতে পারবে না যে হার্ষাদ সরকারি টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে। আর এভাবে হার্ষাদ শেয়ার মার্কেটের বিগ বুল হয়ে ওঠে। তার লাইফস্টাইলেও ব্যাপক পরিবর্তন আসে। দেশের নামি দামি 15-20টা গাড়ি থাকার পরেও সে স্যাটিসফাইড হতে পারে না। নতুন গাড়ি কেনার জন্য আবারও শোরুমে যায়। তখন জানতে পারে পরের মাসে দুবাই থেকে একদম ইউনিক একটা লেক্সাস গাড়ি আসছে, কিন্তু গাড়িটা অজয় কেডিয়া আগেই বুক করে রেখেছে। এটা শুনে হার্ষাদের জেদ চাপে, এই গাড়িটা তার লাগবেই। তাই সে 45 লাখের গাড়িটা অজয়কে টেক্কা দিয়ে 55 লাখ দিয়ে কিনে নেয়। এভাবে সে একসময় দেশের পলিটিক্সকেও কন্ট্রোলে নেওয়া শুরু করে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও হত্যা করা হয়েছে। এখন নতুন সরকার ক্ষমতায়, তো সেই সরকারের পক্ষে দিল্লি থেকে শান্তস্বামী নামের একজন বাবা ফোন দিয়ে হার্ষাদকে কৃতজ্ঞতা জানায়, কারণ নতুন সরকারের পেছনে হার্ষাদ অনেক ইনভেস্ট করেছে। এভাবে হার্ষাদ উন্নতির চরম শিখরে পৌঁছে যায়। এদিকে সাংবাদিক সুচেতা হার্ষাদের ব্যাপারে গোপনে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল। এরই মধ্যে সে একজন ব্যাংক কর্মকর্তার সাথে দেখা করে এবং তার কাছে জানতে পারে হার্ষাদের টাকা জোগান কোথায় থেকে আসে। কিন্তু সমস্যা হলো তাদের কাছে সলিড এভিডেন্স নেই। তাই সুচেতা সলিড এভিডেন্স না থাকায় হার্ষাদের বিরুদ্ধে কোনো আর্টিকেল লিখতেও পারছিল না। এই জন্য সে আরও বেশি করে খোঁজখবর নিতে শুরু করে। অন্যদিকে হার্ষাদও থেমে থাকে না। সে নিজের ব্যবসাকে বাড়ানোর জন্য পোলো কোম্পানির চেয়ারম্যানের সাথে দেখা করে। সে প্রতিশ্রুতি দেয় পোলো কোম্পানির শেয়ারের স্টক প্রাইস সে অনেক ওপরে উঠিয়ে দেবে, বিনিময়ে তাকে কোম্পানির কিছু অংশ শেয়ার দিতে হবে। চেয়ারম্যান হার্ষাদের সাথে ডিল করে ফেলে। পোলোকে উপরে তোলার জন্য হার্ষাদ পানির মতো টাকা ঢালতে শুরু করে। ফলে পরবর্তী 5 মাসে পোলোর স্টক প্রাইস 70 থেকে একদম 230-এ পৌঁছে যায়। এদিকে তিয়াগি আর অজয় নতুন ষড়যন্ত্রে লেগে পড়ে। তারা গ্রিন্ডলেস ব্যাংকের ভার্মাকে হাত করে এবং তাকে কনভিন্স করে সে যেন তাদের কিনে রাখা পোলো কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দেয়। এতে হার্ষাদকে কিছুটা হলেও দমানো যাবে। ভার্মাও নিজের লাভের কথা ভেবে তাদের প্ল্যানে সামিল হয়ে যায়। অন্যদিকে সুচেতা অ্যানালাইসিস করে দেখে হার্ষাদ যখন যে কোম্পানির শেয়ার কিনে সেদিনই ওই কোম্পানির শেয়ারের প্রাইস অনেক উপরে উঠে যায়। অর্থাৎ হার্ষাদ স্টক মার্কেটকে অবৈধভাবে ম্যানিপুলেট করে। সুচেতা ব্যাপারটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ SEBI গভর্নরকে জানায়। এই SEBI শেয়ার বাজারকে মনিটরিং করত। তো গভর্নরকে সুচেতা হার্ষাদের স্ক্যামের ব্যাপারে জানালেও হার্ষাদ পুরো স্টক মার্কেটকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে এই ব্যাপারটা তিনি বিশ্বাস করতে পারছিলেন না। আবার সুচেতা স্ট্রং কোনো এভিডেন্সও দেখাতে পারছিল না। তাই সুচেতার এই চেষ্টাটাও বৃথা যায়। এদিকে হার্ষাদ জানতে পারে পোলোর শেয়ার পয়েন্ট 230 থেকে 208-এ নেমে গেছে। সে বিচলিত হয়ে পড়ে কে তাদের সাথে প্রতারণা করলো। যদিও একটু পরেই সে জানতে পারে
গ্রিনলেস ব্যাংক তাদের কাছে থাকা পোলোর শেয়ার আবারও হার্ষাদের গ্রোমোর কোম্পানির কাছেই বিক্রি করে দিয়েছে। হার্ষাদ তাদের প্রতারণার কথা জানতে পারলেও তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না, বরং সে পোলোকে আবারও উপরে তোলার জন্য আরও বেশি ইনভেস্ট করার সিদ্ধান্ত নেয়। আর এই জন্য সে এবার এসবিআই ব্যাংক থেকে কোনো রকম রিসিট ছাড়াই 500 কোটি টাকার চেক নেয়। চেকটা নিয়ে আসে সীতারামান নামের একজন ব্যাংক কর্মচারী। সে খুব আতঙ্কিত হয়ে হার্ষাদকে চেকটা দেয়। একে তো এটার কোনো রিসিট নেই, তার উপর আবার এত বড় অ্যামাউন্ট। সীতারামানের টেনশনে ঘাম বেরিয়ে যায়। হার্ষাদ তাকে ভরসা দিয়ে বলে কয়েকদিনের মধ্যেই সে সব টাকা ফেরত দিয়ে দিবে। সেই সাথে তাকে হার্ষাদ কমিশন দেওয়ার কথা বলে বশ করে নেয়। কিন্তু এরই মধ্যে আবার মার্কেটের বেশ কিছু এজেন্সি আর মানু মন্ত্রার গ্যাং হার্ষাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে। তারা হার্ষাদের বিরুদ্ধে অকারণে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ এনে তদন্তের দাবি করতে শুরু করে। তাই তাদের রোশনল থেকে বাঁচতে আর নিজের রেপুটেশন ধরে রাখতে হার্ষাদ নতুন প্ল্যান খাটায়। সে একটা আর্টিকেল ছাপায় যেটার টাইটেল দেওয়া হয় হার্ষাদ মেহতা ইজ এ লায়ার। টাইটেলটা এরকম হলেও এটার ভেতরের নিউজ ছিল হার্ষাদ তার ক্লায়েন্টদের মিথ্যা বলেছে। সে তাদের যতটা লাভ পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছিল তার চেয়ে অনেক বেশি লাভ পাইয়ে দিয়েছে। এই নিউজের পরে হার্ষাদের নাম আবারও মানুষের মুখে মুখে চর্চা হতে শুরু করে। রেপুটেশন বাঁচানোর পাশাপাশি সে আরও বড় হিরো হয়ে যায়। তার প্রতি মানুষের বিশ্বাস আরও বেড়ে যায়। তাই সবাই হার্ষাদের সাথে কাজ করার জন্য উঠে পড়ে লাগে। এদিকে সুচেতা হার্ষাদের বিরুদ্ধে একটা বড় লিড পেয়ে যায়। সে সহকর্মী দেবাশিসকে নিয়ে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে আসে এবং তাকে বলে হার্ষাদ কিছুদিন আগে একটা কোম্পানি কিনে যেটার নাম মাজদা ইন্ডাস্ট্রি। এই কোম্পানিটা লসে ছিল, অথচ হার্ষাদ এই কোম্পানির শেয়ার একদম টপে উঠিয়ে দেয়। আর এই কোম্পানির নাম ভাঙিয়ে সে নিজের প্রমোশন আরও বিস্তার করে ফেলে। তো এই পরিত্যক্ত ভাঙাচোরা জায়গাটাই হলো সেই মাজদা ইন্ডাস্ট্রি। অর্থাৎ যে কোম্পানির মাধ্যমে হার্ষাদ কোটি কোটি টাকা কামিয়ে নিল, বাস্তবে সেই মাজদা ইন্ডাস্ট্রির কোনো অস্তিত্বই নেই। সুচেতা এই আর্টিকেলটা পত্রিকায় ছাপিয়ে দেয়। আর্টিকেলটা নজরে আসতেই হার্ষাদ সুচেতাকে ডেকে তাকে একটা চেক দিয়ে নিজের দলে টেনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সুচেতা হার্ষাদের ঘুষ রিজেক্ট করে চলে যায়। এরপরে হার্ষাদ দ্বিতীয় ধাক্কাটা খায়। সে সোর্সের মাধ্যমে খবর পায় আগামীকাল সকাল 8টায় ইনকাম ট্যাক্স তার অফিস ও বাড়িতে রেড দেবে। তো রাতারাতি হার্ষাদ তার সমস্ত ইলিগাল ডকুমেন্ট নষ্ট করে ফেলে। ফলে পরের দিন ইনকাম ট্যাক্স রেড দেওয়ার পরেও হার্ষাদকে অভিযুক্ত করার মতো কোনো প্রমাণ খুঁজে পায় না। আর এভাবে এই ধাক্কাটাও হার্ষাদ সামলে নেয়। এদিকে মাদ্রাজ স্টক এক্সচেঞ্জে একটা মিটিংয়ে সেন্সেক্স 300 পয়েন্ট অতিক্রম করায় সবাই সেলিব্রেট করছিল। তো সেখানে আরবিআইয়ের গভর্নর ভেঙ্কটরাজন বক্তৃতা দিচ্ছিল। গভর্নর বর্তমানে শেয়ার মার্কেটের সূচক এত বেশি থাকায় বেশ উদ্বিগ্ন ছিল। তাই সে আপাতত শেয়ার কেনা বন্ধ রেখে শেয়ার বিক্রি করে দেওয়ার পরামর্শ দেয়। এতে মার্কেটের পরিস্থিতি স্থিতিশীল হবে। তো বক্তৃতা শেষ হলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার গভর্নর আরবিআইয়ের গভর্নরের কাছে গিয়ে বলে তাদের পরামর্শ কেউই কানে নেবে না, কারণ স্টক মার্কেট চলে হার্ষাদের কথায়। হার্ষাদের এরকম দাপটে তারা বেশ উদ্বিগ্ন হয়ে ওঠে। তাই আরবিআইয়ের গভর্নর পার্সোনালি হার্ষার উপরে নজর রাখতে শুরু করে। এরই মধ্যে সে জানতে পারে রিসেন্টলি ইনকাম ট্যাক্স হার্ষার বাড়ি আর অফিসে রেড করেছিল। তাই গভর্নর ইনকাম ট্যাক্স অফিসারের সাথে দেখা করে। অফিসার জানায় তারা সব খতিয়ে দেখেছে, কিন্তু হার্ষার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি। সে সব প্রমাণ আগেই লোপাট করে দিয়েছিল। তবে হার্ষার এসবিআই অ্যাকাউন্ট বেশ অ্যাক্টিভ ছিল, তারা এখান থেকে কোনো ক্লু পেতেও পারে। তো পরের দিন অফিসার গভর্নরের কাছে হার্ষার এসবিআই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন শিট পাঠিয়ে দেয়। ট্রানজ্যাকশনের অ্যামাউন্ট দেখে গভর্নরের মাথায় হাত উঠে যায়। শত শত কোটি টাকা হার্ষার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। গভর্নর এসবিআই ব্যাংককে নির্দেশ দেয় হার্ষার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস যেন কালেক্ট করা হয় এবং লেনদেনের উপরে কড়া নজর রাখা হয়। তো এই ব্যাপারটাতে সীতারামান খুব ঘাবড়ে যায়। সে হার্ষাদের সাথে দেখা করে জানায় হার্ষাদের আগের লোনের এখনও 170 কোটি টাকা ডিউ আছে। সেটার কোনো ব্যাংক রিসিটও হার্ষাদ এখনও দেয়নি। তার উপরে আবার 500 কোটি টাকাও কোনো ডকুমেন্টস ছাড়াই সীতারামান হার্ষাদকে দিয়েছে। তাই যদি এই 170 কোটি টাকা হার্ষাদ আজকের ভেতরে পে না করে, তাহলে এটার জের ধরে হয়তো 500 কোটি টাকার স্ক্যামও বেরিয়ে আসবে। হার্ষাদ সীতারামনকে ভরসা দিয়ে বলে সে যেন নিশ্চিন্ত থাকে, হার্ষাদ সব সামলে নেবে। তো সীতারামন অফিসে গিয়ে জমার খাতা বের করে এবং কিছু অ্যামাউন্ট এদিক সেদিক করে পুরো 500 কোটি টাকার হিসাব একদম গায়েব করে দেয়। এরপরে ছুটি কাটানোর অজুহাতে পরিবার নিয়ে দূরে সটকে পড়ে। তার সরে যাওয়ার সমস্ত ব্যবস্থা হার্ষাদ করে দেয়। যাই হোক, হার্ষাদ বুঝতে পারে সে বড় ঝামেলায় ফেসে যাচ্ছে। তাই সে গভর্নর ভেঙ্কটরাজনের সাথে দেখা করে তাকে হাত করার চেষ্টা করে, কিন্তু গভর্নর হার্ষাদের ফাঁদে পা না দিয়ে তাকে ফিরিয়ে দেয়। এদিকে এসবিআই ব্যাংকে সীতারামনের জালিয়াতি ধরা পড়ে যায়।
ব্যাংকের হিসাব লেনদেন করতে গিয়ে দেখা যায় 574 কোটি টাকা মিসিং। অ্যাকাউন্টেন্টরা জমা খাতা চেক করে বুঝতে পারে সীতারামন এখানে কয়েকটি অ্যামাউন্ট চেঞ্জ করে দিয়েছে। তারা ব্যাপারটা ম্যানেজারকে জানায়। ম্যানেজার সীতারামনকে দ্রুত খুঁজে আনার নির্দেশ দেয়। এরপরে সীতারামনকে খুঁজে এনে তাকে জেরা করতেই সে হার্ষাদের নামটা বলে দেয়। তারপরে ম্যানেজার হার্ষাদকে ডেকে আলটিমেটাম দেয় সে যেন এখনই সমস্ত টাকা ক্লিয়ার করে দেয়। হার্ষাদ বলে সে এসবিআই ব্যাংকের সাথে গত 5 বছরে প্রায় 17,000 কোটি টাকার লেনদেন করেছে, আর এর থেকে এসবিআই ব্যাংক মিনিমাম 200 কোটি টাকা লাভ করেছে। তাই সে মাত্র 500 কোটি টাকা মেরে দিয়ে নিজের রেপুটেশন নষ্ট করবে না। হার্ষাদ ম্যানেজারের কাছে 1 সপ্তাহ সময় নেয় টাকা পরিশোধ করার জন্য, কিন্তু সে বুঝতে পারছিল না 1 সপ্তাহে এত বড় অ্যামাউন্ট কিভাবে ম্যানেজ করবে। এদিকে অজয় কেডিয়া এবং সিটি ব্যাংকের তিয়াগী হার্ষাদের এই পরিস্থিতি দেখে ওত পেতেছিল হার্ষাদ কখন সাহায্যের জন্য সিটি ব্যাংকে আসবে এবং তারা হার্ষাদের সব শেয়ার অল্প দামে কিনে নেবে। কিন্তু হার্ষাদ তা না করে সানস্বামীকে ফোন দিয়ে তার কাছে সাহায্য চায়। সানস্বামী হার্ষাদকে ন্যাশনাল হাউজিং ব্যাংকের চেয়ারম্যান ফেরওয়ানির সাথে দেখা করতে বলে। সে হার্ষাদকে টাকার ব্যবস্থা করে দেবে। তো হার্ষাদ সেখান থেকে ব্যাংক রিসিট কালেক্ট করে এসবিআই ব্যাংকে প্রায় সব টাকাই পরিশোধ করে দেয়। হার্ষাদের এখানে আর মাত্র 6 কোটি টাকা ডিউ থাকে, সেটাও সে দ্রুত পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এদিকে হার্ষাদ এত দ্রুত এত বড় অ্যামাউন্ট কোথায় থেকে কালেক্ট করলো, এই ব্যাপারটা নিয়ে তিয়াগী এবং অজয়ের মাথা খারাপ হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় এসবিআই ব্যাংক আর হার্ষাদের এসজিএল এবং ব্যাংক রিসিট বাদে এরকম অবৈধ ট্রানজ্যাকশনের কথাটা তারা লিক করে দেবে। এতে এসবিআই ব্যাংক আর হার্ষাদ দুজনেই বিপদে পড়ে যাবে। আর এই জন্য তারা এসবিআই ব্যাংকেরই একজন কর্মচারী শরৎ বেল্লারিকে টার্গেট বানায়। তারা শরৎের মাধ্যমে এই নিউজটা লিক করবে বলে ঠিক করে। শরৎকে ফোন করে এসবিআই ব্যাংকের স্ক্যামের ব্যাপারে জানিয়ে দেয়। এরপরে তারা মানু মন্দ্রার কাছে যায়। এই মুহূর্তে ধর্মঘটের কারণে স্টক মার্কেট বন্ধ ছিল, তাই তারা মানু মন্দ্রার সাথে প্ল্যান করে মানু মন্দ্রা যেন ধর্মঘট আরও কিছুদিনের জন্য বাড়িয়ে দেয়। এতে হার্ষাদ তার শেয়ারগুলো বিক্রি করতে পারবে না। পাশাপাশি ততদিনে এসবিআই স্ক্যামের নিউজও বাইরে চলে আসবে। ফলে হার্ষাদের শেয়ারগুলো একদম মাঠে মারা যাবে, সে পথের ফকির হয়ে যাবে। তো তারা নিজেদের মধ্যে পারফেক্ট প্ল্যান গুছিয়ে ফেলে। এদিকে শরৎ বেল্লারি দ্য টাইমস অফ ইন্ডিয়ার অফিসে গিয়ে সুচেতাকে হার্ষার আর এসবিআই ব্যাংকের স্ক্যামের কথা জানিয়ে দেয়। সুচেতা কথাটা শোনা মাত্রই চমকে ওঠে। সে এই ব্যাপারে কথা বলতে উঠে গিয়ে তার একজন ইনফর্মারকে ফোন দেয়, আর এই সুযোগে শরৎ অফিস থেকে বেরিয়ে যায়। আসলে সে এই ইনফরমেশন লিক করেছে জানাজানি হলে তার চাকরিটা চলে যাবে, এই ভয়ে সে পালিয়ে যায়। এই জন্য সুচেতা দেবাশিসকে এসবিআই অফিসে শরৎের ব্যাপারে খোঁজ নিতে পাঠায়। এরপরে সুচেতা তার ইনফর্মারের সাথে দেখা করে। তার কাছ থেকে সে ব্যাংকের বিআর সিস্টেম এবং ব্যাংকগুলো লোনের জন্য কিভাবে ব্রোকারদের সাথে ডিল করে আর ব্রোকাররা কিভাবে সেই টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে এই ব্যাপারে জানতে পারে। সব জানার পরে সুচেতা আটকে উঠে বলে এগুলো স্ক্যাম। সে এই স্ক্যামকে অবশ্যই সবার সামনে তুলে আনবে। সুচেতা চাইছিল হার্ষাদ ঘাবড়ে যাক, এই জন্য সে প্রথমে হার্ষাদকে ফোন দিয়ে এসবিআই ব্যাংক থেকে কোনো রিসিট ছাড়াই 500 কোটি টাকা নেওয়ার অভিযোগ তোলে। কিন্তু হার্ষাদ একদম ঠান্ডা মাথায় এই অভিযোগ প্রত্যাখ্যান করে এবং বলে এগুলো জাস্ট গুজব। এদিকে দেবাশিস এসবিআই অফিসের বিভিন্ন কর্মচারীদের হার্ষাদের 500 কোটি টাকার স্ক্যামের ব্যাপারে জিজ্ঞেস করছিল। এ সময় তার সীতারামনের সাথেও দেখা হয়ে যায়। তার কাছে জানতে পারে হার্ষাদ 500 কোটি টাকা নিয়েছিল ঠিকই, কিন্তু সেগুলো আবার সে ফেরতও দিয়ে দিয়েছে। এটা শুনে দেবাশিস হতাশ হয়ে ফিরে আসে এবং সুচেতাকে জানায়। সুচেতা তবুও হতাশ না হয়ে চিন্তা করে হার্ষাদের কোনো শেয়ার তো বিক্রি হয়নি, তাহলে সে 500 কোটি টাকার ফান্ড কোথায় থেকে ম্যানেজ করলো? নিশ্চয়ই অন্য কোনো ব্যাংক থেকে একইভাবে সে স্ক্যাম করেছে। তাই সে নিউজটা ছাপাবে বলে সিদ্ধান্ত নেয়, কিন্তু চিফ এডিটর প্রমাণ ছাড়া নিউজ ছাপাবে না বলে দেয়। তাই সুচেতা ম্যাগাজিনের চেয়ারম্যানকে ফোন করে। তিনিও বলেন প্রমাণ ছাড়া নিউজ ছাপানো সম্ভব না, তবে সুচেতা যদি এসবিআই ব্যাংকের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার কাছে এই ব্যাপারে সত্যতা যাচাই করতে পারে তবে সে নিউজটা ছাপাতে পারে। চেয়ারম্যানের কথায় সুচেতা একটু ভরসা পায়। নেক্সট দিনের প্রিন্টের জন্য আর মাত্র 1 ঘন্টা বাকি ছিল। সুচেতাকে যা করার এই 1 ঘন্টার মধ্যেই করতে হবে। তাই সে প্রথমে এসবিআই ব্যাংকের চেয়ারম্যানকে ফোন দেয়, কিন্তু তিনি সরাসরি এই অভিযোগ প্রত্যাখ্যান করে। এরপরে সুচেতা তার ইনফরমারের মাধ্যমে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজনের সাথে কানেক্ট করতে পারে। তিনি সুচেতাকে কনফার্মেশন দেন এই স্ক্যামের ঘটনা সত্য। উনার কথার উপর ভিত্তি করে সুচেতা রিপোর্ট তৈরি করে প্রিন্টিংয়ে পাঠিয়ে দেয়। পরের দিন ছিল 22 এপ্রিল 1992। দ্য টাইমস অফ ইন্ডিয়ার ফ্রন্ট পেজে নিউজটা ছাপানো হয়, কিন্তু নিউজটা দেখে সুচেতা রেগে যায়, কারণ টাইটেলটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে আর হার্ষাদ মেহতার নামের জায়গায় বিগ বুল লিখে দেওয়া হয়েছে। এডিটর হার্ষাদের নামটা সরাসরি ইউজ করেনি দেখে সুচেতা প্রচণ্ড রেগে যায়। তবে এই নিউজটাও হার্ষাদের ক্যারিয়ারে মারাত্মক প্রভাব ফেলে।
বিভিন্ন ক্লায়েন্টদের কাছ থেকে হার্ষাদের কাছে ফোন আসতে শুরু করে। হার্ষাদ চিন্তিত হয়ে পত্রিকা হাতে বসে থাকে আর ভাবে নেক্সট চাল সে কি দেবে। হার্ষাদ এবার একটা আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। সে প্রেস কনফারেন্স ডেকে স্বীকার করে নেয় সে এসবিআই থেকে 500 কোটি টাকা নিয়েছিল ঠিকই, কিন্তু সেই টাকা আবার সে সময় মতো পরিশোধও করে দিয়েছে। কিন্তু এটা নিয়ে কোনো নিউজ হয়নি, কারণ মিডিয়া তার ভালো চায় না। এরকম বিভিন্ন কথা বলে সে সবাইকে কনভিন্স করার এবং নিজের রেপুটেশন বজায় রাখার চেষ্টা করে, কিন্তু তার এই প্ল্যান কাজে লাগে না। তার অনেক ক্লায়েন্ট তার উপরে ভরসা হারিয়ে ফেলে। তাই ধর্মঘট শেষে স্টক মার্কেট যেদিন ওপেন হয় সেদিনই অনেকেই নিজেদের শেয়ার বিক্রি করে দেয়। ফলে এক ধাক্কায় শেয়ার মার্কেটের সূচক 500 পয়েন্ট কমে যায়। হার্ষাদের কিনে রাখা সেন্সেক্স আর পোলো শেয়ার প্রাইস কয়েক গুণ কমে যায়। ফলে লাস্ট কয়েক বছরের ইতিহাসে রেকর্ড পরিমাণ দরপতন ঘটে। আরবিআই হার্ষাদের বিরুদ্ধে তদন্তের জন্য কমিটি গঠন করে। এই নিউজটা দেখে ন্যাশনাল হাউজিং ব্যাংকের চেয়ারম্যান ফেরোয়ানিও বেশ টেনশনে পড়ে যায়। সে হার্ষাদকে ফোন দিয়ে জোরাজোরি করতে থাকে সে যেন দ্রুত ওনার কাছ থেকে নেওয়া 500 কোটি টাকা ফিরিয়ে দেয়। হার্ষাদ বেকায়দায় পড়ে যায়। এত টাকা এখন সে কিভাবে পরিশোধ করবে? সে একজন ফরেন ইনভেস্টরের সাথে দেখা করে, কিন্তু সেও তাকে ইনভেস্ট করবে না জানিয়ে দেয়। এইদিকে সুচেতা সোর্স লাগিয়ে হার্ষাদের গ্রোমোর কোম্পানির একজন স্টাফের কাছ থেকে বেশ কিছু ডকুমেন্টস পায়। হার্ষাদ রিসেন্টলি কোন ব্যাংকগুলোর সাথে ডিল করেছে সব এই ডকুমেন্টসে ছিল। সে এটা নিয়ে নতুন করে ইনভেস্টিগেশনে লেগে পড়ে। অন্যদিকে আরবিআই গভর্নর তার টিম নিয়ে সবগুলো ব্যাংকের হিসাব নিকাশ চেক করে দেখে এবং জানতে পারে হার্ষাদ 5,000 কোটি টাকার স্ক্যাম করেছে, যা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় স্ক্যাম। কিন্তু তারা চাইলেও এই স্ক্যামের খবর এখনই সামনে আনতে পারবে না। এতে ইন্ডিয়ার ইকোনমি সিস্টেম একদম ভেঙে পড়বে। তাই গভর্নর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে স্ক্যামের ব্যাপারটা গোপন রাখবে বলে ঠিক করে। কিন্তু আশ্চর্যজনকভাবে পরের দিন সকালে এই নিউজটা পত্রিকায় চলে আসে। কেউ একজন ইনফরমেশন লিক করে স্ক্যামের ব্যাপারটা প্রকাশ্যে নিয়ে আসে। ফলে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। তাই অর্থমন্ত্রী আরবিআই গভর্নরকে নির্দেশ দেয় সে যেন প্রেস কনফারেন্স ডেকে 5,000 কোটি টাকার স্ক্যামের কথাটা অস্বীকার করে। অনিচ্ছা সত্ত্বেও গভর্নর প্রেস কনফারেন্সে স্ক্যামের কথাটা অস্বীকার করে। সেখানে অন্যদের সাথে সুচেতাও ছিল। সে গভর্নরকে পাল্টা প্রশ্ন করে কিসের বেসিসে সে এই কথাটা অস্বীকার করছে। গভর্নর কোনো উত্তর দিতে না পেরে উঠে যায়। তাই সুচেতা এবার গভর্নরের বিরুদ্ধে নিউজ ছেপে দেয়। পরের দিন পার্লামেন্টে স্ক্যামের ব্যাপারটা নিয়ে সরকারি আর বিরোধী দলের মধ্যে বেশ বাকবিতণ্ডা শুরু হয়। ফলে সরকার নতুন একটা তদন্ত কমিটি করে, যার প্রধান করা হয় আরবিআইয়ের ডেপুটি গভর্নরকে। এছাড়াও সিবিআইকেও এবার এই তদন্তে ইনভলভ করা হয়। সিবিআই থেকে তদন্তের জন্য দায়িত্ব পায় অফিসার মাধবান। সে অত্যন্ত টেকনিক্যাল আর বিচক্ষণ লোক। তাই বলা চলে হার্ষাদের পতনের ঘণ্টা এতক্ষণে বেজে গিয়েছে। যাই হোক, এদিকে সুচেতার কাছে নতুন একটা লিড চলে আসে। সুব্রামানিয়াম নামের একজন তার সাথে যোগাযোগ করে বলে কেউ তাকে কেসের ব্যাপারে নতুন ইনফরমেশন দিতে চায়। তো সুব্রামানিয়ামের কথা মতো সুচেতা দেবাশিসকে নিয়ে একটা বস্তিতে আসে। এরপরে সুব্রামানিয়াম তার বাড়িতে ওদের নিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখে স্বয়ং আরবিআই গভর্নর ভেঙ্কটরাজন বসে আছে। গভর্নর সুচেতাকে বলে এই স্ক্যামের সাথে এনএইচবি চেয়ারম্যান ফেরোয়ানিও জড়িত। সে হার্ষাদকে গ্রিনলে ব্যাংকের নামে 500 কোটি টাকা দিয়েছে, আর সেই টাকা দিয়েই হার্ষাদ এসবিআই ব্যাংকের টাকা পরিশোধ করেছে। গভর্নর প্রমাণ হিসেবে একটা ফাইল সুচেতাকে দেয় আর বলে আরবিআই ডিপার্টমেন্ট চাইলেও ফেরোয়ানির বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনতে পারবে না। এতে ভেতর থেকে অনেক প্রেশার চলে আসবে। তাই ন্যাশনাল হাউজিং ব্যাংক বা এনএইচবিকে বাইরে থেকে প্রেশার ক্রিয়েট করতে হবে, আর এই কাজটা সুচেতাকেই করতে হবে। এছাড়াও গভর্নর স্বীকার করে কিছুদিন আগের 5,000 কোটি টাকার স্ক্যামের নিউজটা সেই লিক করেছিল, যাতে সিস্টেমের দুর্নীতির ব্যাপারটা সবার সামনে চলে আসে। গভর্নর সুচেতাকে সব এক্সপোজ করার দায়িত্ব দিয়ে বেরিয়ে যায়। পরের দিনই সুচেতা এই নিউজটা ছাপিয়ে দেয়, আর এনএইচবির 500 কোটি টাকার স্ক্যামের ব্যাপারটা সবার সামনে চলে আসে। এই ঘটনার পরে চেয়ারম্যান ফেরোয়ানি নিজেকে বাঁচানোর জন্য স্বেচ্ছায় রিটায়ারমেন্টে চলে যায়, কিন্তু তবুও সে রক্ষা পায় না। সিবিআই তার বাড়িতে রেইড করে। বাড়িতে কিছু খুঁজে না পেলেও অফিসার মাধবান তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। এদিকে হার্ষাদের এনএইচবির 500 কোটি টাকা ব্যাক দেওয়ার জন্য এমার্জেন্সি টাকার প্রয়োজন ছিল। তাই সে নিজের শেয়ারগুলো বিক্রি করার জন্য সিটি ব্যাংকের তিয়াগির কাছে যায়। কিন্তু তিয়াগি আর অজয় কেডিয়া তো হার্ষাদের বিপদের ফায়দা লুটার জন্য বসেছিল। তিয়াগি হার্ষাদের 1400 কোটি টাকার শেয়ারের মাত্র 500 কোটি টাকা দাম বলে। এতে হার্ষাদ খুব মর্মাহত হয়। সে বলে আমি যখন ডুবেই যাচ্ছি, এবার তাহলে আমি সবাইকে নিয়েই ডুববো। এই বলে হার্ষাদ সেখান থেকে চলে যায়। অন্যদিকে মাধবান ফেরোয়ানিকে বুড়োতে আনার পর থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ফেরোয়ানি বোঝানোর চেষ্টা করে এটা নর্মাল ট্রানজ্যাকশন ছিল, তারা অবৈধভাবে কোনো টাকা হার্ষাদকে দেয়নি। কিন্তু মাধবান ফেরোয়ানির কাছে এই টাকার ব্যাংক রিসিট চায়,
তখন ফেরোনি আমতা আমতা শুরু করে। রিসিট সে কোথায় থেকে দেবে? সে তো কোনো রিসিট ছাড়াই হার্ষাদকে টাকা দিয়েছিল। মাধবন আজকের মতো ফেরোনিকে ছেড়ে দেয় আর বলে আগামীকাল তাকে আবারও তুলে আনা হবে এবং একইভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই সেজন্য এবার নিজের উত্তর রেডি করেই আসে। যাই হোক, পরের দিন মাধবন এসবিআই ব্যাংকে গিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সবাই নিজেদের বাঁচাতে সব দোষ সীতারামনের উপরে চাপিয়ে দেয়। তাই মাধবন এবার সীতারামনকে বুড়োতে তুলে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে। সীতারামন ইনোসেন্ট সাজার চেষ্টা করলে মাধবন তাকে টর্চার করতে শুরু করে। তখন সীতারামন ভয়ে স্ক্যামের সাথে জড়িত সবার নাম বলে দিতে রাজি হয়। এদিকে আরবিআই এবং গভর্নমেন্ট থেকে হার্ষাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। এটা নিয়ে বাড়িতে দুই ভাইয়ের বাকবিতণ্ডা লেগে যায়। আশ্বিন হার্ষাদকে অনেকবার নিষেধ করেছিল এত বেশি রিস্ক না নিতে, কিন্তু হার্ষাদ টাকার নেশায় বেপরোয়া হয়ে উঠেছিল। সে ঠিক ভুলের পার্থক্যও ভুলে গিয়েছিল। আশ্বিন ভয় পাচ্ছিল ফেরোনি যদি এসবিআইয়ের সামনে হার্ষাদের নামটা বলে দেয় তাহলে তাদের আর বাঁচার কোনো পথ থাকবে না। হার্ষাদ রেগে বলে ফাঁসলে তারা একা ফাঁসবে না, একদম প্রধানমন্ত্রী পর্যন্ত যারা আছে সবাই ফেসে যাবে। অর্থাৎ হার্ষাদের এই স্ক্যামের সাথে স্বয়ং প্রধানমন্ত্রীও জড়িত ছিল। কিন্তু আশ্বিন বলে সিবিআই প্রধানমন্ত্রীর পেছনে পড়ে থাকবে না, সত্য সামনে এসে গেলে সিবিআই তাদের ওপরেই সব দোষ চাপিয়ে দেবে। তাই হার্ষাদ গোপনে ফেরোনির সাথে দেখা করে এবং রিকোয়েস্ট করে তার নামটা যেন সামনে না আসে। ফেরোনি বলে মাধবন খুব ধুরন্ধর লোক, তার সামনে মিথ্যা কথা বলার মতো সুযোগই নেই। পরের জিজ্ঞাসাবাদে সে হয়তো আর সত্যগুলো চাপিয়ে রাখতে পারবে না। হার্ষাদ এবার বিচলিত হয়ে স্বামীজিকে ফোন দেয়। স্বামীজি ভরসা দিয়ে বলে ফেরোনি তাদের বিশ্বস্ত লোক, সে কখনোই মুখ খুলবে না। তো পরের দিন ছিল 21শে মে 1992 সাল। এদিকে একটা ধামাকা হয়ে যায়। সকালে ফেরোনিকে নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ এটাকে সাধারণ হার্ট অ্যাটাক হিসেবে ধরে নেয়। এই ঘটনার পরে সুচেতা এবং এসবিআই টিম বেশ সমস্যায় পড়ে যায়, কারণ ফেরোনি ছিল হার্ষাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী। তার মৃত্যুতে কেসটা আরও জটিল হয়ে গেল। এসবিআই টিম এবার নতুন রাস্তা খুঁজে নেয়। তারা সীতারামনের তথ্যের উপর ভিত্তি করে এসবিআই ব্যাংকের সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে। এর কয়েকদিন পরে জুনের 4 তারিখে মাধবন এসবিআই টিম নিয়ে হার্ষাদের বাড়িতে আচমকা রেড দেয়। টানা 11 ঘন্টা সার্চ করার পরেও হার্ষাদের বাড়িতে কিছুই পাওয়া যায় না। ততক্ষণে রাত হয়ে গিয়েছিল। তাই মাধবন বলে ডিনারের সময় হয়ে গেছে, আমাদের সাথে বুড়োতে চলেন। ডিনার করতে করতে বাকি জিজ্ঞাসাবাদ আমরা সেখানেই করব। হারুনের ভাতের হোটেলের মতো আমাদের একটা খাবারের হোটেল আছে, সেখানে আমরা সবকিছু স্বীকার করিয়ে নিতে পারি। এই বলে মাধবন হার্ষাদ এবং আশ্বিনকে বুড়োতে তুলে আনে। হার্ষাদের গ্রেপ্তারের কথা প্রকাশ হতেই শেয়ার বাজারে ব্যাপক ডাউনফল শুরু হয়। হার্ষাদের কথার উপরে ভরসা করে যারা টাকা লাগিয়েছিল সবাই একদম পথে বসে যায়। স্টক হোল্ডারেরা হার্ষাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে, তার ডামি পোড়াতে শুরু করে। এমনকি হার্ষাদের কোনো লোককে তারা দেখা মাত্রই অ্যাটাক করা শুরু করে। এদিকে মাধবন হার্ষাদকে জিজ্ঞাসাবাদ করলেও সে মুখ না খোলায় তাকে জেলে ঢুকিয়ে দেয়। যদিও তারা আশ্বিনকে ছেড়ে দেয়, কারণ তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আশ্বিন বাড়ি ফেরার পরে ভূষণ তার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পেপারসে সই করিয়ে নেয়। তাকে বোঝায় এগুলো কেস রিলেটেড পেপারস, তাই আশ্বিনও কোনো সন্দেহ ছাড়াই পেপারসগুলোতে সাইন করে দেয়। যাই হোক, হার্ষাদের বিরুদ্ধে সিবিআই 31টা কেস করে দেয়। সেই সাথে ইন্টারন্যাশনাল মানি লন্ডারিংয়ের কেসের প্রক্রিয়াও শুরু হয়, যাতে এসবিআই কেস থেকে সরে গেলে ইন্টারন্যাশনালভাবেও হার্ষাদের বিরুদ্ধে মামলা চলতে থাকে। হার্ষাদ নিরুপায় হয়ে জেল থেকে গোপনে স্বামীজিকে ফোন করে এবং বলে দ্রুত তাকে যেন এই গ্যারাকল থেকে বের করা হয়, তা না হলে সে প্রধানমন্ত্রী সহ সবাইকে ফাঁসিয়ে দেবে। স্বামীজিকে হুমকি দিয়ে হার্ষাদ ফোনটা রেখে দেয়। এদিকে পরের দিন মাধবন ভূষণকে বুড়োতে তুলে আনে এবং টর্চার করতে শুরু করে। ভূষণ খেপে গিয়ে বলে হার্ষাদ শুধু একবার জেল থেকে বের হোক, তাহলেই দিল্লি ওর পকেটে, তখন আমরা সবাইকে দেখে নেব। মাধবন বলে তোমাদের ওই দিল্লিওয়ালাদেরও আমি গ্রেফতার করে নেব। তখন ভূষণ হেসে বলে তুমি কি প্রধানমন্ত্রীকেও গ্রেপ্তার করবে? কথাটা শুনে মাধবন চমকে ওঠে। সে ভূষণের কাছে জানতে পারে এই স্ক্যামে প্রধানমন্ত্রী এবং সরকারি দলও জড়িত। তো এই কথাটা মাধবন সিবিআই প্রধানকে জানায়। সিবিআই প্রধান আপাতত মাধবনকে ব্যাপারটা গোপন রাখতে বলে। এরপরে সিক্রেটলি সিবিআই প্রধান স্বামীজির সাথে দেখা করে। স্বামীজি নির্দেশ দেয় যা কিছুই ঘটে যাক, প্রধানমন্ত্রীর নামটা যেন সামনে না আসে। যা কিছু হয়েছে সব দোষ যেন হার্ষাদের উপরেই চাপিয়ে দেওয়া হয়। এছাড়া স্বামীজি সুচেতার উপরেও নজর রাখতে বলে। তো স্বামীজির কথা মতো সিবিআই প্রধান সেটাই করে। সে লোকজনকে সুচেতার পেছনে লাগিয়ে দেয়। ব্যাপারটা জানতে পেরে মাধবন সিবিআই প্রধানের কাছে এসে বলে তার লোকদের কেন অপ্রয়োজনীয় কাজে বিজি রাখা হচ্ছে। সিবিআই প্রধান বলে অপ্রয়োজনীয় কাজ তো মাধবন নিজেই করছে। সে ইনোসেন্ট প্রধানমন্ত্রীকে শুধু শুধু এই স্ক্যামে জড়ানোর চেষ্টা করছে।
এটা শুনে মাধবন বলে, যদি পলিটিক্যাল সাপোর্ট না থাকতো তাহলে এত বড় স্ক্যাম হার্ষাদের পক্ষে কখনোই করা সম্ভব হতো না। তো এই ব্যাপারটা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। সিবিআই প্রধান শুধুমাত্র হার্ষাদের উপরে ফোকাস রাখতে বলে। এতে মাধবন আপসেট হয়। সে বুঝতে পারে সিবিআই প্রধান নিজেই সরকারের দালাল, তাই এই কেস আর কোনোভাবেই সুষ্ঠুভাবে ইনভেস্টিগেশন করা সম্ভব না। এজন্য মাধবন সিবিআই থেকে রিজাইন দিয়ে চলে যায়। এরপরে এই হার্ষাদের কেসের দায়িত্ব স্বয়ং সিবিআই প্রধান নিজেই নেয়। তো কিছুদিন পরে হার্ষাদের জামিন পাওয়ার কথা ছিল, তাই সিবিআই প্রধান অফিসারদের নির্দেশ দেয় তারা যেন হার্ষাদের নামে আরও কয়েকটা কেস ঠুকে দেয়। তারা বেশ কিছু মিথ্যা কেস দিয়ে হার্ষাদের জামিন আটকে দেয় এবং আরও 15 দিনের কাস্টাডি নেয়। শুধু তাই না, হার্ষাদের ফ্যামিলির নামে 10,000 কোটি টাকার মামলাও দিয়ে দেয়, যাতে তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে নেওয়া যায়। যাই হোক, এত কিছুর পরেও 13ই আগস্ট 1992 সালে হার্ষাদের জামিন মঞ্জুর হয়। কিন্তু সে আদালত চত্বর থেকে বের হবার আগেই আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টর ডিপার্টমেন্টের লোকেরা তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের নিয়ম ভঙ্গ করার অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়। মানে সহজ কথায় মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয় আর কি। কিন্তু হার্ষাদের সব বিজনেস শেয়ার মার্কেটকে ঘিরেই ছিল। সে বিদেশে কোনো টাকা পাচার করেনি, জাস্ট হার্ষাদকে বাইরে বের হতে দেবে না বলেই মিথ্যা কেসে তাকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হয়। মিথ্যা কেসে আরও 5 সপ্তাহ তাকে কাস্টাডিতে রাখার পরে সিবিআইয়ের হাতে আর কোনো অপশন থাকে না হার্ষাদকে আটকে রাখার। তাই সিবিআই প্রধান আবারও স্বামীজির কাছে সাজেশন চায়। স্বামীজি হার্ষাদকে ছেড়ে দিতে বলে। সেই সাথে বলে হার্ষাদের মন থেকে যেন গ্রেপ্তার হওয়ার ভয় না কাটে, তাকে সবসময় প্যারার উপরে রাখতে হবে যাতে সে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলার সাহস না পায়। তো এরপরে হার্ষাদকে ছেড়ে দেওয়া হয়। দীর্ঘদিন পরে হার্ষাদ আবারও পরিবারের কাছে ফিরে আসে। কিন্তু সে সারা জীবনে যা কিছু কামিয়েছিল গত 4 মাসে সব শেষ হয়ে গেছে। হার্ষাদ নেগোসিয়েশনের জন্য প্রধানমন্ত্রীর সেক্রেটারির সাথে দেখা করে। সেক্রেটারি হার্ষাদকে ফেভার করার প্রতিশ্রুতি দেয়, বিনিময়ে সে যেন প্রধানমন্ত্রীর নামটা স্ক্যামে না জড়ায়। হার্ষাদ সেক্রেটারির কথা মেনে নেয়। এরপর হার্ষাদ জবাবদিহিতার জন্য পার্লামেন্ট কমিটিতে যায়। সেখানে গিয়ে সে সিটি ব্যাংকের সব দুর্নীতির কথা তুলে ধরে। ফলে সিটি ব্যাংকও এবার সবার নজরে চলে আসে। পার্লামেন্ট কমিটি থেকে তিয়াগিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। তারা সিটি ব্যাংকের নামে বেশ কিছু অভিযোগ তোলে। তিয়াগি অভিযোগগুলো অস্বীকার করার চেষ্টা করলে পার্লামেন্ট অথরিটি জানায় তাদের কাছে সলিড এভিডেন্স আছে। এটা শুনে তিয়াগি চুপসে যায়। এদিকে গভর্নর ভেঙ্কটরাজন সুচেতা আর দেবাশিসের সাথে গোপনে দেখা করে। গভর্নর ভেঙ্কটরাজন তাদেরকে দিল্লিতে একজন লোকের সাথে দেখা করতে বলে। তাই তারা দিল্লিতে চলে যায় এবং একজন পার্লামেন্টের সদস্যের সাথে দেখা করে। পার্লামেন্টের সেই সদস্যের কাছে প্রচুর ডকুমেন্ট ছিল। সে জানায় এই স্ক্যামে হার্ষাদি একমাত্র জড়িত না, পুরো সিস্টেম জড়িত। সে সুচেতাকে সব ডকুমেন্টসের অ্যাক্সেস দিয়ে দেয়। সুচেতার দেবাশিস মিলে সব ডকুমেন্টস যাচাই করার পরে একটা আর্টিকেল ছাপায় এবং বলে স্ক্যামের পুরো ব্যাপারটা জানতে হলে সিটি ব্যাংকের মতো বিদেশি সংস্থাগুলিকেও এবার তদন্তের আওতায় নিয়ে আসতে হবে। এই নিউজের পরে সিটি ব্যাংকের তিয়াগির অফিস এবং অজয় কেডিয়ার অফিস 2 জায়গাতেই রেড দেওয়া হয়। যেহেতু সিটি ব্যাংকের নাম খারাপ হচ্ছিল আর তিয়াগি স্ক্যামের সাথে জড়িত ছিল, তাই ব্যাংক অথরিটি তিয়াগিকে প্রমোশনের নাম করে আমেরিকায় পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নেয়। এটা শুনে অজয় বেশ বিচলিত হয়ে পড়ে। অজয়কে রেডের পরে গ্রেপ্তার করা হয়েছিল। সে কোনো রকমের জামিনে বের হয়ে এসেছে, কিন্তু এখনও তাদের অ্যাকাউন্টস চেক করা হচ্ছে। তিয়াগি তো সেফলি আমেরিকায় চলে যাবে, কিন্তু অজয় তো এখানেই থাকছে। তদন্তে ধরা পড়ে গেলে অজয়েরও বাকি জীবনটা জেলেই কেটে যাবে। এই নিয়ে সে খুব চিন্তিত ছিল। কিন্তু তিয়াগির আর কি, নিজে বাঁচলে বাপের নাম। সে অজয়কে মিথ্যা ভরসা দিয়ে চলে যায়। যাই হোক, স্বামীজির নির্দেশ মতো সিবিআই টিম হার্ষাদকে কন্টিনিউস প্যারা দিতেই থাকে। যখন তখন যে কোনো অভিযোগ নিয়ে এসে তার বাড়ি সার্চ করতে শুরু করে, যাতে তার ভেতর থেকে গ্রেফতার হওয়ার ভয়টা না কাটে। এবার তো সিবিআই প্রধান এসে অভিযোগ করে হার্ষাদ কোকেনের বিজনেস করে। সে হার্ষাদকে হুমকিধামকি দিয়ে চলে যায়। হার্ষাদ বুঝতে পারে এভাবে চলতে থাকলে কোনো একদিন সিবিআই তাকে জঙ্গি বানিয়ে দেবে। তাই সে প্রমাণ রাখার জন্য একটা ভিডিও রেকর্ড করে। সেই ভিডিওতে সে জানিয়ে দেয় 1991 ইলেকশনের সময়ে হার্ষাদ পার্টিকে 2 হাত ভরে ডোনেশন দিয়েছে। নির্বাচনের পরেও পার্টিকে অনেক টাকা দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রীকে সে সুটকেসে ভরে 1 কোটি নগদ টাকাও দিয়েছে। সে তার সাথে স্ক্যামে জড়িয়ে থাকা সব রাজনৈতিক নেতা এবং স্বামীজির নামও বলে দেয়। এছাড়া সে এটাও বলে দেয় জাস্ট স্ক্যামের জন্য তার পেছনে সবাই পড়ে আছে এমনটা না, বরং সে সরকারের অনেক গুরুত্বপূর্ণ কথা জানে।
এই জন্য সবাই হার্ষাদকে ভয় পাচ্ছে। সে সিবিআইয়ের অযথা হয়রানির কথাও ভিডিওতে রেকর্ড করে রাখে। হার্ষাদ এই ভিডিওটা রেকর্ড করে যাতে সে মনিটরে গেলে দেশের সবাই পুরো সিস্টেমের দুর্নীতি সম্পর্কে জানতে পারে। যাই হোক, সিবিআইয়ের প্যারা থেকে বাঁচার জন্য হার্ষাদকে প্রণব একজন বিখ্যাত লয়ারের কাছে নিয়ে যায়। অ্যাডভোকেট জেঠমালানি সে সময়ে পাওয়ারফুল লয়ার ছিল। সে হার্ষাদকে বলে আজ থেকে সে যেন সিবিআই টিবিআই কারোর সামনে কোনো রকম স্বীকারোক্তি না দেয়। তবুও সিবিআই প্রধান হার্ষাদকে প্যারা দিতে থাকলে জেঠমালানি এবার সিবিআই প্রধানের কাছে নোটিশ পাঠিয়ে দেয়। সেই সাথে নোটিশে উল্লেখ করে হার্ষাদ কোনো একজন পাওয়ারফুল সরকার দলীয় লোককে 1 কোটি টাকা দিয়েছিল। তো এই ব্যাপারে হার্ষাদকে জিজ্ঞেস করলে সেটা রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে যাবে। যদিও এই নোটিশটা সে সরকারকে ভয় দেখানোর জন্য পাঠিয়েছিল। এই নোটিশের পরে প্রধানমন্ত্রীর সেক্রেটারি হার্ষাদের সাথে দেখা করে। হার্ষাদ শর্ত দেয় তার বিরুদ্ধে যত কেস আছে সব খারিজ করে দিতে হবে, কিন্তু সেক্রেটারি তা করতে পারবে না জানিয়ে দেয়। এই জন্য হার্ষাদ এবং জেঠমালানি প্রধানমন্ত্রীকে এক্সপোজ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা প্রেস কনফারেন্স ডেকে জানিয়ে দেয় হার্ষাদ প্রধানমন্ত্রী পিভি নরসিং রাওকে 1 কোটি টাকা নির্বাচনের জন্য পাঠিয়েছিল, আর এই টাকাটা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মিস্টার খন্দকারের হাত দিয়ে পাঠানো হয়েছিল। জেঠমালানি প্রেস কনফারেন্সের শেষে বলে এই স্ক্যামের নাম হার্ষাদ মেহতা স্ক্যাম না, বরং প্রধানমন্ত্রী পিভি নরসিং রাও স্ক্যাম হওয়া উচিত। এরপরে হার্ষাদ টাকা ভর্তি সুটকেসটা খুলে সবাইকে দেখায় যেটা সে প্রধানমন্ত্রীকে পাঠিয়েছিল। হার্ষাদ এবং জেঠমালানির এই কনফারেন্সের পরে প্রধানমন্ত্রীর নামটা হাইলাইটে চলে আসে। হার্ষাদের কাছ থেকে ফোকাসটা প্রধানমন্ত্রীর দিকে ঘুরে যায়। তবে শেষ পর্যন্ত হার্ষাদ এই অভিযোগটা প্রমাণ করতে পারে না, কারণ তার কাছে প্রধানমন্ত্রীর কাছে দেখা করার ভিজিটিং স্লিপটা ছিল না। এই জন্য ব্যাপারটা গুজব হিসেবে আস্তে আস্তে মিডিয়া থেকে হারিয়ে যায়। তবে হার্ষাদ ইচ্ছে করেই প্রধানমন্ত্রীকে শেষ পর্যন্ত বাঁচিয়ে দিয়েছিল কিনা এই নিয়ে অনেকেরই সন্দেহ থেকে গিয়েছিল। পরিস্থিতি শান্ত হয়ে গেলে হার্ষাদের উপরে হওয়া কিছু কেস খারিজ হয়ে যায়। হার্ষাদকে শেয়ার মার্কেট থেকে ব্যান করে দেওয়া হয়, আর শেয়ার ভ্যালুরও দিনকে দিন অধপতন হতেই থাকে। 1992 সালের এপ্রিলে যে সেন্সেক্স 4461 পয়েন্টে ছিল সেটা এখন 2000 পয়েন্টে নেমে এসেছে। আর এই মার্কেট ক্র্যাশে যারা সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল তাদের কাছে হার্ষাদ ভিলেন হয়ে যায়। এদের মধ্যে একজন হার্ষাদের বন্ধুও ছিল। রাহিল নামের হার্ষাদের এক বন্ধু তার কথায় শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে সর্বশান্ত হয়ে গিয়েছিল। তার কাছে ধার লোন পরিশোধের টাকাও ছিল না, তাই সে আত্মহত্যা করতে বাধ্য হয়। হার্ষাদ রাহিলের শেষকৃত্যে গেলে রাহিলের স্ত্রী হার্ষাদকে ঘেন্নায় তাড়িয়ে দেয়। এতে হার্ষাদ বুঝতে পারে মানুষের মনে তার জন্য কতটা ঘৃণা জমে আছে। যাই হোক, এর কিছুদিন পরে সুচেতা হার্ষাদের ইন্টারভিউ নিতে আসে। হার্ষাদও স্বাভাবিকভাবেই সুচেতাকে ইন্টারভিউ দেয়। সুচেতা জিজ্ঞেস করে এই যে হার্ষাদের কারণে এতগুলো মানুষ পথে বসে গেছে, শেয়ার মার্কেটের এত দরপতন ঘটেছে, হার্ষাদ যদি পুনরায় মার্কেটে ফিরে আসে তবে কি এইসব ক্ষতিপূরণ করা সম্ভব? মানে হার্ষাদের এইসব ক্ষতিপূরণের সক্ষমতা কি আছে? হার্ষাদ বলে সে কখনো কাউকে বলেনি সে এতটা সক্ষমতা রাখে। সে সবসময় চেষ্টা করে এসেছে তার ক্লায়েন্টের যেন লস না হয়। আর মার্কেটে যে দরপতন ঘটেছে সেটার সাথে হার্ষাদ সরাসরি জড়িত না। হার্ষাদ ছোট ছোট ইনভেস্টরদের জন্য দুঃখ প্রকাশ করে, কিন্তু সুচেতা ভাবে এসবই হার্ষাদের ভান। হার্ষাদ বলে ক্ষতির কথা যদি ওঠে তাহলে তো সবচেয়ে বেশি ক্ষতি হার্ষাদেরই হয়েছে। তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে রাখা হয়েছে, সবকিছু থেকেও তার কাছে যেন কিছুই নেই। হার্ষাদ জানায় 1994 সালে সে স্পেশাল কোর্টের কাছে আবেদন করেছিল তার সম্পত্তিগুলো ফিরিয়ে দেবার জন্য। সেটেলমেন্ট কমিশন থেকে ইমিউনিটি প্রদান করে হার্ষাদকে সব সম্পত্তি ফিরিয়ে দেবার কার্যক্রমও শুরু হয়, কিন্তু এরই মধ্যে সিবিআই তার উপরে নতুন কেস ঠুকে দেয়। সেই সাথে স্পেশাল কোর্ট নিয়ম জারি করে সেটেলমেন্ট কমিশন বর্তমান কেসগুলোতে কোনো ইমিউনিটি দিতে পারবে না, ফলে হার্ষাদের সম্পত্তিগুলো আর ফেরত পাওয়া হয় না। হার্ষাদ আফসোস করে সুচেতাকে বলে সিবিআই তার কেসটা স্পেশালি নিয়েছিল। সাধারণত একটা কেসে 1-8টা এফআইআর হয়, কিন্তু তার প্রতিটা কেসে 7টা করে এফআইআর হয়েছে। এমন কোনো ডিপার্টমেন্ট নেই যারা আমার উপরে কেস করেনি। ইনকাম ট্যাক্স তো আমার নামে 10,000 কোটি টাকার মামলা করে দিয়েছে। আর এসব কেন করেছে জানেন? কারণ আমি হার্ষাদ মেহতা। এরপরে হার্ষাদ সুচেতাকে জিজ্ঞেস করে তার সোর্স কে ছিল, কার ইনফরমেশনে সুচেতা হার্ষাদের বিরুদ্ধে নিউজ ছেপেছিল। সুচেতা নৈতিক কারণে সোর্সের নাম না বলেই চলে যায়। এরপরে সুচেতা হার্ষাদের স্ক্যামের উপরে পুরো ঘটনা নিয়ে একটা বই লেখে। বইটা পাবলিশের পরে সুচেতার দেবাশিস বিয়ে করে নেয়। এদিকে হার্ষাদের সম্পত্তি ফিরে পাওয়ার লড়াই চলতেই থাকে, কিন্তু শেষ পর্যন্ত পরের বছর মানে 1995 সালে হার্ষাদের অনেকগুলো সম্পত্তি স্পেশাল কোর্ট নিলামে বিক্রি করে দেয়। এর মধ্যে হার্ষাদের প্রিয় লেক্সাস গাড়িটাও ছিল। হার্ষাদ শুধু নীরবেই দেখে যায়, তার কিছুই করার ছিল না। এর পরের বছরে হার্ষাদের ভাগ্য কিছুটা প্রসন্ন হয়। প্রধানমন্ত্রী পিভি নরসিং রাও পদত্যাগ করে এবং নতুন সরকার গঠিত হয়।
তাই হার্শাদের প্রধান শত্রু ফিল্ড থেকে সরে যায়। যদিও ততদিনে হার্শাদের নামে 72টা ক্রিমিনাল কেস আর 600-রও বেশি সিভিল কেস রেকর্ড হয়েছিল, যা যে কোনো আন্ডারওয়ার্ল্ড ডনের চেয়েও বেশি। যাই হোক, সব ধাক্কা সামনে নিয়ে হার্শাদ সিদ্ধান্ত নেয় সে নিউজ পেপারে আর্টিকেল লেখা শুরু করবে। সে মানুষকে টিপস দেবে কখন কি কেনা উচিত, কখন কি বিক্রি করা উচিত, কোনগুলো কেনাবেচা করলে বেশি লাভবান হওয়া যাবে, এইসব আর কি। তো হার্শাদ টাইমস অফ ইন্ডিয়াতে নিজের আর্টিকেল ছাপতে চেয়েছিল, কিন্তু সুচেতা হার্শাদের আর্টিকেল রিজেক্ট করে দেয়। তাই সে নবদেশ সমাচার পত্রিকায় আর্টিকেল ছাপা শুরু করে। যদিও এই আর্টিকেল লেখাটাও হার্শাদের একটা ট্রিক্স ছিল, যাতে এই আর্টিকেলের বদলতে তার নামটা সবসময় মানুষের মুখে মুখে থাকে। এটাই তার প্ল্যান ছিল। তো এভাবেই চলতে থাকে। পরের বছর হার্শাদ একটা টিভি শোও ডাক পায়। ততদিনে ইন্টারনেটও অ্যাভেলেবল হয়ে গিয়েছিল। সে একটা ওয়েবসাইট খুলে মানুষকে পরামর্শ দেওয়া শুরু করে। তবে সবকিছুর আড়ালে সে আবারও শেয়ার মার্কেটে ঢুকে পড়ে। সে দময়ন্তী নামের একটা নতুন কোম্পানির আড়ালে থেকে স্টক প্রাইসকে আবারও চাঙ্গা করতে শুরু করে। সে বিপিএল আর স্টারলাইটের শেয়ারকে টার্গেট করে এবং এগুলোর প্রাইস বাড়াতে মনোযোগ দেয়। তার এই কাজে আশ্বিন আর ভূষণ দুজনেই শঙ্কিত ছিল। এমনিতেই সবাই তাদের উপরে কড়া নজর রাখছে। এর মধ্যে যদি হার্শাদ আবারও মার্কেটে এভাবে আগুন লাগিয়ে দেয়, তাহলে ধরা পড়ে যেতে বেশি সময় লাগবে না। হার্শাদ ভরসা দিয়ে বলে সে সাধ্যের বাইরে এবার আর কিছুই করবে না। কিন্তু এবারও হার্শাদের প্ল্যান ভেস্তে যায়। 1998 সালের জুনে ইন্ডিয়া একটা পারমাণবিক বোমার ট্রায়াল চালায়, যার জন্য অনেক বিদেশি কোম্পানি ইন্ডিয়া থেকে ইনভেস্টমেন্ট উঠিয়ে নেয়। ফলে শেয়ার মার্কেটে আবারও ধস নামে। তো এই ঘটনার পরে হার্শাদ দময়ন্তী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এই নিউজটা সুচেতার কানে চলে যায়। সে ফ্যাক্ট চেক করে দেখে এই কোম্পানিটা হার্শাদের শালার নামে খোলা হয়েছে, আর হার্শাদ নিজেও এটার সাথে জড়িত। তো এরপরে দময়ন্তী কোম্পানিতেও রেইড পড়ে এবং হার্শাদের পুরো পরিশ্রম একদম মাঠে মারা যায়। যাই হোক, কেটে যায় আরও 2 বছর। তখন 2000 সাল চলছিল। একদিন আশ্বিন কাস্টাডিয়ানের পাঠানো মাসিক ঋণ আর সম্পত্তির হিসাব চেক করছিল। তো সে হিসাব করে দেখে 27 লাখ শেয়ারের হিসাব মিলছে না, যার মূল্য প্রায় 300 কোটি টাকা। এই শেয়ারগুলোর হিসাব তাদের ডকুমেন্টসে থাকলেও কাস্টাডিয়ানের ডকুমেন্টসে নেই। এই ব্যাপারে সে ভূষণের সাথে কথা বলে, কারণ সম্পত্তির সব হিসাব ভূষণই দেখত। কিন্তু ভূষণ ব্যাপারটা হিসাবের ভুল বলে এড়িয়ে যায়। তাই আশ্বিন হার্শাদের সাথে এটা নিয়ে আলোচনা করে। তারা ব্যাপারটা কাস্টাডিয়ানকে জানায়, কারণ এই শেয়ারগুলো ব্যাক পেলে তাদের 300 কোটি টাকার ঋণ কমে যাবে। তারা কাস্টাডিয়ানকে জানায় 1992 সালে যখন কেস নিয়ে তারা ঝামেলার ভেতরে ছিল, তখন এই গরমিলটা হয়েছে। কাস্টাডিয়ান এটা নিয়ে তদন্তের পরে বিস্তারিত জানানোর আশ্বাস দেয়। তো পরের দিন ভূষণ রেগে মেগে হার্শাদ আর আশ্বিনের কাছে আসে এবং জিজ্ঞেস করে তারা আবার নতুন করে কি ঝামেলা করেছে। সিবিআই ভূষণকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। হার্শাদ তাকে চিন্তা করতে বারণ করে। তারা মিসিং শেয়ারগুলোর ব্যাপারে কাস্টাডিয়ানকে জানিয়েছিল, এই জন্যই ইনকোয়ারি চলছে। এটা শুনে ভূষণ আরও রেগে যায় এবং বলে কাস্টাডিয়ানকে জানানোর আগে একবার তার সাথেও কথা বলা উচিত ছিল। এরপরে ভূষণ স্বীকার করে এই 300 কোটি টাকার শেয়ার মিসিং না, বরং সে নিজেই এই শেয়ারগুলো অন্য কোম্পানির নামে বিক্রি করে দিয়েছিল। কেস চলাকালীন সময়ে ভূষণ এই শেয়ারগুলো সম্পত্তির লিস্টে ইনক্লুড করেছিল না। পরে সে আশ্বিনকে মিথ্যা বুঝিয়ে সিগনেচার নিয়ে এই শেয়ারগুলো বিক্রি করে দিয়েছিল। ভূষণের মুখে কথাটা শুনে হার্শাদ খুব মর্মাহত হয়। সে ভূষণকে এত বিশ্বাস করত, অথচ সেও তাকে ঠকাবে এটা সে ভাবতেও পারেনি। সে ভূষণকে চড় মেরে দেয়। তাদের 3 জনের মধ্যে বেশ বাকবিতণ্ডা হয়। হার্শাদ বলে সিবিআই যদি এই ব্যাপারে জানতে পারে, তাহলে সব দোষ তারা হার্শাদের ঘাড়েই চাপিয়ে দেবে আর এই জন্য আবারও জেলে পাঠিয়ে দেবে। সে ভূষণকে টাকাগুলো ফিরিয়ে দিতে বলে, কিন্তু ভূষণ টাকা ফেরত দেবে না বলে জানিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সিবিআই ভূষণকে জিজ্ঞাসাবাদ করলে সে সব দোষ হার্শাদের উপরে চাপিয়ে দেয় এবং বলে হার্শাদ গোপনে শেয়ারগুলো বিক্রি করে দিয়েছিল। ভূষণের স্বীকারোক্তির উপরে বেস করে সিবিআই আবারও হার্শাদকে গ্রেফতার করে নেয়। এর পরের বছর অর্থাৎ 2001 সালের 31শে ডিসেম্বর রাতে হার্শাদ জেলের ভেতরেই হার্ট অ্যাটাক করে। তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার পরেও প্রপার ট্রিটমেন্ট না করায় হার্শাদ হাসপাতালের বেঞ্চে বসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এভাবেই ইন্ডিয়ার ইকোনমি তোলপাড় করে দেওয়া মানুষটার গল্প নিঃশব্দে এখানেই শেষ হয়ে যায়। দর্শক, হার্শাদ মেহতার জীবনের সত্য কাহিনী অবলম্বনে এই সিরিজটি বানানো হয়েছে। হার্শাদের এই গল্পের মাধ্যমে আমরা ব্যাংকিং খাতের দুর্নীতি এবং শেয়ার মার্কেট ও সিস্টেমের ফাঁকফোকর সম্পর্কে সহজেই জানতে পারি। আপনার আমার আশেপাশের মানুষ কিভাবে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়, তা এই সিরিজটা দেখলে সহজেই আন্দাজ করা যায়। তাই আশা করি হার্শাদ মেহতার গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও গল্প পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।